সুশান্ত পাল। সুশান্ত পাল। আমার বাবা লয়ার, আর মা ছিলেন হচ্ছে স্কুল মিস্ট্রেস ছিলেন, এখন আর করেন। বাবা যখন কোর্টে যেতেন, কোর্টে যাওয়ার সময় একটা বই আমার হাতে ধরিয়ে দিয়ে বলতেন যে এই বইটা তুই পড়বি, কতটুকু পড়তে পারলি আমি সন্ধ্যাবেলা ফিরে জিজ্ঞেস করবো। আবার আমার মাকেও একটা বই হাতে ধরিয়ে দিয়ে বলতেন যে তোর মাও পড়বে, হ্যাঁ, তো তোদের দুজনের মধ্যে যে বেশি পৃষ্ঠা পড়তে পারবে আমাকে বলতে পারবে, সে ফার্স্ট হবে। আমি অনেক ছোট ছিলাম, বুঝতাম না অতটুকু, কিন্তু ইন্টারেস্টিংলি আমার মা সবসময় হেরে যেতেন, অর্থাৎ আমার মা আমার চাইতে কম পৃষ্ঠা পড়তেন ইচ্ছে করে। তো আমি এখন বুঝতে পারি ওই হারের নাম ছিল আসলে জিত। এখন এসে বুঝতে পারি, তখন তো বুঝতাম না, জেতার নেশাটা ঢুকিয়ে দেয় ভিতরে। আর মা তো ফাঁকি দেওয়ার সুযোগ ছিল না, মা পিটাতো, অনেক মাত্র পারতো। তো যার ফলে ওই এমন আমার মনে আছে একবার বাসায় এসেছি, অঙ্কে পেয়েছিলাম মনে হয় 94। এখন 94 এবং হাইস্ট মার্কস পাইনি, হাইস্ট মার্কস ছিল 98। আমি কেন 100 পেলাম না, 6 মার্কস কম পেলাম। মার হাতে একটা গ্লাস ছিল, ওটা ছুঁড়ে মেরেছে স্ট্রেট মাথায়। তো আমি তখন মানে ভাবছিলাম, মাকে বলছি যে মা অমুক অমুক তো 30 পেয়েছে, 40 পেয়েছে, তুমি আমাকে মারছো কেন? ওদের মারা কি মানে এরকম মারে না। তখন বলছে ওরা তো তুই না, তুই হচ্ছিস তুই, তোকে এটা পেতে হবে। এরকম কিছু বেঞ্চমার্ক এই জিনিসটা আমার আরেকটা ভাইয়ের ক্ষেত্রে, হ্যাঁ তার ক্ষেত্রেও ছিল, তবে সে আমার মতো অত সুবোধ টাইপের ছিল না। এবং আমরা দেখা গেছে কি খুব ছোটবেলায়, আমি যখন জেসি নেসফিল্ড পড়া শুরু করি তখন আমি ক্লাস ফাইভে জেসি নেসফিল্ড এর বই পড়া শুরু করি। এরপরে মানে ছোটবেলা থেকে আমাদের ওই মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে এই ব্যাপার এইভাবে যেতে হবে। তো আমি ভাবছিলাম আমি অনেক অনেক ধনী হব, তখন মনে হতো অনেক ধনী হব। তো ধনী হব কারণ আমার কাছে মনে হতো যে অনেক টাকা পয়সা থাকবে, ইচ্ছা মতো খরচ টরচ করবো, চকলেট কিনতে মাকে বলতে হবে না, বই কিনতে মাকে বলতে হবে না, বা আমার আইসক্রিম খেতে ইচ্ছে করলে আমি নিজেই কিনে ফেলতে পারবো, ছোট মনে যেগুলো থাকে আর কি। তখন আমার এক কাজিনকে জিজ্ঞেস করলাম যে সবচাইতে বেশি পয়সার মালিক কারা পৃথিবীতে? বলে স্মাগলাররা। তখন আমি ভেবেছিলাম হ্যাঁ স্মাগলার হবো আমি। তখন এটা আমার এই লাইফ ছিল, স্মাগলার হবো। তখন তো আমি অনেক ছোট, হ্যাঁ। চিটাগংয়ের সবচেয়ে ভালো স্কুল হচ্ছে কলেজিয়েট, সেখানে আমি চান্স পাই নাই। আর সেই চান্স না পাওয়াটা আমাকে খুব জেদি করে দিয়েছিল ওই সময়টাতে। 47.5 যারা পেয়েছিল আমাদের সময় তারা চান্স পেয়েছিল লাস্ট মার্চ, আমার ছিল 47 আউট অফ 100। তো আমি পাইনি, চান্স পাইনি। এটা আমাকে প্রচন্ড জেদি করে দিয়েছিল, প্রচন্ড। মানে আমার মধ্যে ছোটবেলা থেকে একটা জিনিস বেশি ছিল, সেটা হচ্ছে জেদ। এবং আমার কাছে তখন ওই মাঠটাকে আমি রাগ করতাম না কেন, আমার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল ছোটবেলা থেকে যে তোকে ভালোবাসে, যে তোকে নিয়ে কেয়ার করে, সে তোকে পিটাবে এবং সে তোকে বলবে তুই পড়াশোনা কর। যে তোকে ভালোবাসে না, তোকে নিয়ে কেয়ার করে না, সে কখনো তোকে নিয়ে অতটা বকাছকা করবে না বা ইত্যাদি। তখন আমার মাথায় ঢুকে গিয়েছিল যে সমরেন্দ্র নারায়ণ ধর, সমর স্যার বলতাম আমরা, সমর স্যার, সুনীল স্যার, মিলন স্যার, এরা তো আমার ভালো চাই বলে এমন করছে, না হলে তো করতো না। আরেকটা ঘটনা বলতে পারি, আমাদের এক বন্ধু, ও ক্লাসে পড়ে এসেছে একটা বেল্ট, হ্যাঁ, বেল্টটা হচ্ছে ওই মানে ড্রাগনের ছবি দেওয়া আর কি, একটা বেল্ট পরে এসেছে, একদম হাতাটাতে এভাবে গুটিয়ে এসেছে। তো এখন ওকে সুনীল স্যার প্রচন্ড মারলেন, মারার পর বললেন এই তুই আর কখনো এভাবে আসবি না। তখন সে বললো স্যার ওই সুশান্তের দেখেন স্যার একটা বোতাম খোলা, মানে কলারে একটা বোতাম খোলা স্যার, স্যার ওকেও মারেন। তখন সুনীল স্যার বললেন দেখ সুশান্ত যদি ড্রাগন, চিতা, বাঘ, বিড়াল যা ইচ্ছা পড়ে আসুক, আমি ওকে কিচ্ছু বলবো না, কারণ সে ক্লাসের ফার্স্ট বয়, ক্লাসের ফার্স্ট বয় দুষ্টিমি করা যায় আছে, তো জায়েজ নাই। এটা মাথায় ঢুকে গেছিল যে আমি যদি ফার্স্ট হতে পারি, আমি যদি ভালো কিছু করতে পারি, তাহলে আমি অনেকগুলো ছোটখাটো পাপ যেগুলো করতে মজা লাগে সেগুলো আমি করতে পারবো। মা আমার পেছন পেছন লেগে থাকতো সবসময়। কেমন? আমি পড়াশোনায় ধরেন আমি ঘুমাচ্ছি রাত 3টার সময় বা 2টার সময়, মাও ততক্ষণ জেগে থাকতেন। আমার সামনে গাইড বই অবজেক্টিভ, মানে গাইড বই থেকে অবজেক্টিভ জিজ্ঞেস করতেন। আমাদের সময় তো অবজেক্টিভের গাইড পাওয়া যেত, হ্যাঁ, জিজ্ঞেস করতেন। এবং এমন হয়েছিল এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এগুলো আমার চাইতে আমার মা আরো ভালো জানতেন, মার মুখস্থ হয়ে গিয়েছিল। এমনও হতো আমি স্যারের ওখানে পড়া পাচ্ছি না, আমার মা তো প্রত্যেকটা স্যারের বাসা আমাকে নিয়ে যেতেন, আমার সঙ্গে 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 যেতেন, একটু চোখ ছাড়া করতেন না আমাকে, আমার ছোট ভাইকেও। তো এমন সময় হচ্ছে কি আমি স্যার জিজ্ঞেস করছি আমি পাচ্ছি না, আমার মা পারলে বলে দেয়, আমার মা উত্তরটা জানে, মানে বারান্দা থেকে মা পারলে বলে দেয়, এরকম একটা ব্যাপার। মানে আমার মার মুখস্থ হয়ে গিয়েছিল আমাকে পড়াতে। তো মা সব সময় সঙ্গে সঙ্গে যেতেন, যার ফলে ওই
মেয়েদের দিকে তাকানো, মেয়েদের সাথে মেশা, এটা আমি আসলে করতে পারি নাই। ভীষণ 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 রকমের ইন্ট্রোভার্ট ছিলাম। একটা মেয়ের দিকে তাকানোটা একটা অপরাধ, এই টাইপের একটা ব্যাপার আমার মধ্যে কাজ করতো। তবে কোন মেয়ে আমার দিকে তাকাচ্ছে, এটা ছিল আমার কাছে পৃথিবীর সবচেয়ে আনন্দের ঘটনা, সুখের ঘটনা। তো মাঝে মধ্যে এমন হতো যে মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য ক্লাসে ভালো করতাম। মানে যাই কিছু হয়েছে ওর জীবনে একটা জিনিস বুঝতে পারছি যে যেটাই কিছু না কেন ওকে পড়তে হবে, মার খাচ্ছি পড়ার জন্য, কারোর কাছ থেকে অ্যাটেনশন চাচ্ছি পড়ার জন্য, এবং পড়া 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 মানেই হচ্ছে হলো সুশান্ত, এবং ছোটবেলাটা এরকম। আর এটা এতটাই বেশি মানে গার্ড দেওয়া ওনার মায়ের জায়গাটা থেকে, মানে যেটা ভেঙে কোনো কিছু চিন্তা করা ওনার জন্য আনথিঙ্কেবল ছিল। বাট আমার ব্রেন দিতে খুব মানে সমস্যা হচ্ছে, এটা আপনি রিসিভ করতে পেরেছেন বা এটা আপনি খুব ওয়েল অ্যাকসেপ্ট করেছেন, ভিতরে ভিতরে কোনো বিদ্রোহ হয়নি অন্তর থেকে। আমি জানি না হয়েছে কিনা, অনেক চাইল্ডের ক্ষেত্রে কিন্তু এটা এটা ইট ইজ ডিফিকাল্ট। আমার ছেলের ক্ষেত্রে আমি কি করবো, আমার একটা ছেলে আছে, ওর নভেম্বরের 4 তারিখ জন্ম, সামনে ওর 2 বছর পূর্ণ হবে। তো ওর ক্ষেত্রে আমি যেটা করব সেটাই বলি, আমি কখনোই ওকে বলবো না তোকে ফার্স্ট হতে হবে। আমি শুধু চাইবো সে পাশ করুক, এবং পাশাপাশি চাইবো তার বেসিকটা যেন ভালো হোক, খুবই স্ট্রং বেসিকের হোক। তবে বাচ্চারা যখন দুষ্টুমি করে সেগুলো করতাম। আমাদের বন্ধু ছিল আফসার উদ্দিন আহমেদ, সে ভীষণ দুষ্ট ছিল, ও আমাদের থার্ড বয় ছিল। আমি ছিলাম স্কুলে ফার্স্ট, সেকেন্ড ছিল পাইলন, আমার বন্ধু পাইলন চক্রবর্তী, আর থার্ড ছিল আফসার উদ্দিন আহমেদ। সে এখন নেভিতে আছে, হ্যাঁ, নেভির এখন অনেক উঁচু পোস্টে চলে গেছে, আমি ওর পোস্টের কথা জানি না, ভুলে গেছি, অনেক ভালো করছে সে। তো আফসার ছিল ভীষণ দুষ্ট, সে মানে এসে এসে আমার শার্টের ইন খুলে দিত, হ্যাঁ, এটা ছিল একটা মজা, ইন খুলে দিত। তারপরে বলতো এই নিয়ে এই বইগুলো পড়ো। তো বইগুলো হচ্ছে এমন বই যেটা দেখার মতো না, হ্যাঁ, বুঝে গেল আর কি। এই নিয়ে এই বইগুলো পড়ো, এই বইগুলো পড়লে অনেক কিছু জানবা। আমি সেখান থেকে দৌড়ে পালাতাম। হ্যাঁ, আমার মা বই দেখার পরে, হ্যাঁ, মানে আমার একটা ভয় ছিল কি আমার মা আমাকে বকা দিবে। মানে আমার মা আমাকে ছোটবেলা থেকে এত শাসন করেছেন, এত মাম্মি ড্যাডি টাইপের ছেলে ছিলাম, আমার মনে হতো মা কোথাও থেকে দেখতেছে আমাকে। তখন আফসার বলে কি, আচ্ছা তোমার মা কোথেকে আসবে? আমি তো বুঝলাম না ম্যাম, তোমার সমস্যাটা কোথায়? তখন ঠিক তুমি একটা কাজ করো, টয়লেটে চলো, টয়লেটে তুমি এগুলো দেখো। আমি বললাম ভাই এগুলো দেখলে ভাই অনেক পাপ হবে, ভাই এগুলো আমি দেখতে পারবো না, এগুলো দেখলে অনেক পাপ হবে, এই সেই হ্যান ত্যান, ঈশ্বর পাপ দিবে। তখন এই টাইপের ব্যাপার স্যাপার ছিল না, বাচ্চাদের থাকে যেরকম। তো সেরকম আফসার এখনো মজা করে বলে তুই এগুলো বলতি, তোর মনে আছে কিনা। ইভেন আমি ওই আচার টাচার খেতে হবে, একটা সবাই আচার টাচার খেত, বিভিন্ন চালতার আচার ইত্যাদি, সেগুলো ভয়ে খেতাম না। যদি কেউ দেখে ফেলে আমার মাকে বলে দেয় তখন কি হবে, মানে আমি ইট ওয়াজ এ নাইটমেয়ার ফর মি। আমি আমার ছেলেকে ভাবে মানুষ করবো না, ডেফিনেটলি করবো না। তো আমি চিটগাং কলেজে ভর্তি হলাম। আমাদের সময় চিটগাং কলেজে অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হতো, আপনার মনে আছে হয়তো, তখন কলেজগুলোতে অ্যাডমিশন টেস্ট নিত। কিন্তু আমি পড়াশোনা অন্য জায়গায় পড়াশোনার দিকে ঝুঁকে গেলাম। কেমন, আমি নভেল পড়া শুরু করলাম, সমানে নভেল পড়া শুরু করলাম, মানে ক্লাসের পড়া বাদ দিয়ে নভেল পড়ছি। অথবা কেমিস্ট্রি পড়ছি স্যামুয়েল গ্লাসস্টোনের বই থেকে, স্যামুয়েল গ্লাসস্টোনের বই পড়াই হচ্ছে অনার্সে পড়ায়। অর্গানিক কেমিস্ট্রি পড়ছে আইএল ফাইনারের বই থেকে, আইএল ফাইনারের বই পড়ে হচ্ছে অনার্সে পড়ায়, কোনো কারণ নাই। আমি কলকাতায় গিয়েছিলাম সেই সময়ে। তো কলকাতা থেকে দেখা গেছে কি, আমি মানুষজন অনেক কলকাতায় গেলে কি করে, অনেক শপিং টপিং করে না, আমার শপিং ছিল আমি 4 ট্রাঙ্ক বই নিয়ে আসছি, 4 ট্রাঙ্ক বই নিয়ে আসছি কলেজ স্ট্রিট থেকে। তো সেখানে ওরাও বলছিল যে তুমি কিসে পড়ো? আমি বললাম আমি এইচএসসি তে পড়ি। তোমাদের তো এই বই পড়ায় না, তুমি কেন কিনছো? আমার শখ, আমি কিনবো। এবং ফিজিক্স এর ক্ষেত্রে তাই, আমি খুব অনার্স এর যেগুলো বাইরের বই, লোকাল বই না বাইরের বই, সেগুলো আমাদের সময় চিটগাংয়ে কিছু পুরনো বইয়ের দোকান ছিল, অমর বই ঘর ছিল, এখনো আছে, আমরা অমর বই ঘর থেকে কিনতাম। এরপর সাগর বই ঘর ছিল স্টেশন রোডের ওখানে। এবং এই জায়গাগুলো ছিল আমার ফ্রিকোয়েন্ট ভিজিটিং প্লেস। আমি এভরিডে যেতাম, কোনো পুরনো বই এসেছে কিনা, সেখান থেকে আমি বইপত্র চুরি করেছি কিছু কিছু। কোনো পুরনো বই এসেছে কিনা, সঙ্গে টাকা না থাকলে মাকে বলতাম মা আমি এই বইটা কিন্তু আমাকে টাকা দাও। মা কখনো বইয়ের ব্যাপারে আমাকে না করেন নাই। পুজোর সময়, দুর্গাপূজার সময় আমাদের পোশাক কিনে দেওয়া হয়। তো বাবাকে মাঝে মধ্যে এরকম হতো, বাবাকে বলতাম যে বাবা আমার অমুক বইটা দরকার, হয়তো সেই বইটা একটু দামি বই, হ্যাঁ, বা 5-6টা বই দরকার। বাবা বলে হ্যাঁ কিনে দেবো। তখন বাবাকে বললো বাবা একটা কাজ করো, তুমি আমাকে এই পুজোয় ড্রেস কিনে না দিয়ে বই কিনে দাও। তখন বাবা বলতো কেন, ড্রেস নিবি না? আরে হ্যাঁ, ড্রেস তো নিলাম, তোমার পয়সা তো খরচ করলাম, তুমি আমাকে এগুলো দিয়ে বই কিনে দাও, ড্রেস তো আমার আছে, না হলেও চলবে। তখন বাবা হেসে বলে আচ্ছা ঠিক আছে, তোকে আমি এই বইগুলো কিনে দিবো, তোকে আমি ড্রেসও কিনে দিবো, দুটোই কিনে দিবো। তখন আমি বাবাকে চট করে বললাম তাই তুমি আমাকে বই কিনে দেওয়ার পর ড্রেসও কিনে দিবা? বলে হ্যাঁ। তাহলে একটা কাজ করে আমাকে আরো কিছু বই কিনে দাও, ড্রেস দিয়ে। এই বই নেশাটা ছিল। তো যেটা বলছিলাম, কলেজে ভর্তি হবার পর
এই ধরনের কিছু ফরেন রাইটারের বইটাই প্রত্যেকে মাথা ব্যথা আওলাই গেছিল একদম। মানে দেখা যেত কি স্টিফেন হকিং এর এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম পড়তাম ইন্টারে পড়ার সময়। আমার এক বন্ধু ছিল শিহাবুল্লাহ, ও আমাদের সময় স্ট্যান্ড করেছিল, বোধহয় 6 স্ট্যান্ড করেছিল, ভীষণ ভালো স্টুডেন্ট, আমাদের চাইতে অনেক ভালো স্টুডেন্ট। তার সাথে এটা নিয়ে কথা বলতাম, ব্রিফ হিস্ট্রি অফ টাইম নিয়ে কথা বলতাম, সেও এটা পড়াশোনা করতো। এবং তখন আমার মধ্যে হ্যাঁ এগুলো বোঝার চেষ্টা করতাম। মানে আমি গল্পটা, আমি সরি ইন্টারাপ্ট করছি, আমি এই গল্পটা আমি সব জায়গায় বলি। মানে আমি যে বয়সে রবীন্দ্রনাথ পড়েছি সে বয়সটাই ছিল রবীন্দ্রনাথ না বোঝার বয়স। এরপরে আমার যেটা হয়েছে, রবীন্দ্রনাথ শুনলে আমার এখনো ভয় লাগে। হ্যাঁ, তো আপনি যেটার কথা বলছেন ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এটা তো আমি অনার্সেও যখন পড়ি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তখন পড়ে আমি ওভাবে বুঝি না, যদিও আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম না। তো এটা ওই সময় বুঝতেন আপনি ইন্টারের গল্প বলছেন। হ্যাঁ, আমার এই যে কয়েকজন বন্ধুর কথা বললাম, আমার সাগর রায় নাম আমার এক বন্ধু ছিল, সাগর রায়। ও আমাদের সময় 11th স্ট্যান্ড করেছিল, অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালো স্টুডেন্ট ও। তারপর শিহাবুল্লাহ, আমরা কয়েকজন মিলে বইগুলো ডিসকাস করে করে পড়তাম। ইভেন পাবলিক লাইব্রেরিতে গিয়ে, আমি ইন্টারে পড়ার সময় আমার লাইফটা কেটেছে পাবলিক লাইব্রেরিতে গিয়ে গিয়ে, সেই নেশাটা আমার ছিলই, প্রচুর বই পড়তাম। আমাদের সব আপনার মনে আছে ইন্টারে আমাদের প্রোস এন্ড পোয়েট্রি ছিল, আমরা খুব লাকি যে আমরা সাহিত্য পড়তে পেরেছি। প্রোস এন্ড পোয়েট্রি আমরা পড়তাম হচ্ছে কাইয়ুম নিজামী স্যারের কাছে পড়তাম, প্রাইভেট পড়তাম, উনি খুব নাম করা শিক্ষক ছিলেন ওই সময়। তো স্যার যে নোটগুলো দিতেন সেগুলো আমি পড়তাম না, আমি নিজে নিজে আমার নোট করতাম, 18-20টা বই মিলে নোট করতাম প্রত্যেকটা। যেমন আমাদের ছিল দি অ্যানশিয়েন্ট ম্যারিনার ছিল, আপনার মনে আছে নিশ্চয়ই। অ্যানশিয়েন্ট ম্যারিনার মেইন যে টেক্সটটা, দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, যেখানে রাইম বানানটা RIMA দিয়ে লেখা, যেটা পুরনো ইংরেজি, আমি সেটা পড়ে ফেলেছি। এবং সেটা রামজিলাল, ডক্টর এস সেন, যেগুলো অনার্সে পড়ায়, এটা অনার্সে পাঠ্য কিন্তু ওরা দুটো গাইড পড়ে, রামজিলালের বই পড়ে, এস সেনের বই পড়ে, আরো বই পড়ে। তো আমি রামজিলাল, এস সেনের বইগুলো ওই সময় সব পড়ে ফেলেছিলাম, আমার এখনো মনে আছে। তাহলে তো আপনার টিচারের ভুল ধরার কথা। এবং সেটাই হতো আমাদের। দেখা যেত কি, আমাদের ওই যখন স্যারের কাছে প্রাইভেট পড়তে যেতাম, তখন স্যার বলতো, আমি জানি যে আমি যা যা পড়াবো, তুমি এখানে অনেকগুলো ব্যাপার তোমার আনক্লিয়ার থাকবে, তবে তুমি ক্লাসে কিছু না বলে আমাকে ক্লাসে পরে কথা বলবা, এই জিনিসটা হতো। এবং চট্টগ্রাম কলেজে পড়ার সময়ে স্যারদের মধ্যে একটা ব্যাপার ছিল যে সবচেয়ে ভালো ইংরেজি জানে কে, সুশান্ত পাল, মানে এরকম একটা ব্যাপার ছিল। আমাদের সময় মনে আছে একটা স্কলারশিপ পরীক্ষা ছিল, মেট্রোপল স্কলারশিপ, সেটা ইংরেজিতে। তো তখন আমাদের ভাইস প্রিন্সিপাল মনে হয় তিনি বলেছিলেন যে চিটাগং কলেজ থেকে সুশান্তকে পাঠাও, মানে যেহেতু ইংলিশের উপর পরীক্ষাটা, ইংলিশ একটা কম্পিটিটিভ টেস্ট, সেখানে সুশান্তকে পাঠাও। ওই লেভেলের গ্রহণযোগ্যতা আমার ছিল, আমি ইংরেজি ভালোবাসতাম পড়তে, ভীষণ রকমের ভালোবাসতাম। এবং আমি ইংরেজি, যেহেতু অনার্সের বইগুলো, অনার্সের প্রায় 25% বই আমি পড়ে ফেলেছি ইন্টারে পড়ার সময় ইংরেজি, এইসব করতে গিয়ে আমার পড়াশোনা একটু হ্যাম্পার হয়েছে, আমার যে একাডেমিক পড়াশোনা অনেক হ্যাম্পার হয়েছে। তবে আমি খুব মজাই ছিলাম সেগুলো নিয়ে। অনার্সের বইগুলো পড়ছি, ফিজিক্স কেমিস্ট্রি অনার্সের বইগুলো পড়ছি, ম্যাথসের দেখা যাচ্ছে কি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আমি অনার্সের বইগুলো পড়া শুরু করলাম। এই পাগলামিগুলো আমার মধ্যে ছিল, কিন্তু বাসা থেকে এই পাগলামিতে কোনো বাধা জানাই আমাকে কখনো। আমি এখনো পর্যন্ত জানি না যে আমার বাবা মা ঠিক করেছিলেন নাকি ভুল করেছিলেন, আমি জানি না, কিন্তু আমার এই পাগলামিগুলো করতে ওরা বাধা জানায় কখনো। বই কেন্দ্রিক পাগলামি, যে এগুলো পড়বো। দেখা যাচ্ছে কি লাঞ্চন আমাদের একটা ইচ্ছে, আপনার মনে আছে, সমারসেট মমের। তো লাঞ্চন, এটা আমি ওই বিভিন্ন বই থেকে লাঞ্চনের যে ক্রিটিক্যাল টেক্সট গুলো, যেগুলো হয়তো বা দোকানে কিনতে পাওয়া যায় না কিন্তু পাবলিক লাইব্রেরিতে ছিল, খুঁজে খুঁজে নোট করতাম। মানে অনেক পড়াশোনা করেছি ওই সময়, আসলেই আই ওয়াজ সিনসিয়ার। দ্য গিফট অফ দ্য ম্যাজাই, সেটা খুঁজে খুঁজে বিভিন্ন সিমিলার গল্প থেকে কোটেশন দিয়ে নোট করতাম, এটা কেউ করতো না, যার ফলে ওই সময় আমার বেসিকটা তৈরি হয়ে গিয়েছিল। আমার এক বন্ধু ছিল রাসেল, ও পরে আমাদের সঙ্গে চুয়েটে পড়াশোনা করেছে। রাসেল, আমি, পীযূষ আছে, পীযূষ মজুমদার, ও ডক্টর এখন, আর সাগর। আমরা সবসময় করতাম কি, একজনকে আরেকজন ওয়ার্ড জিজ্ঞেস করতাম, দেখি বলতো এটার অর্থ কি। এবং কেউ পারাটা একটা ক্রেডিট ছিল, সেগুলো ছিল খুব কঠিন কঠিন ওয়ার্ড। তখন আমার মাথায় একটা নেশা চাপলো, বাবাকে আমি বললাম, আচ্ছা বাবা, ডিকশনারি মুখস্থ করা যায় না? বাবা বলে, করা যাবে না কেন, করা যায়। আমার বাবা কখনো যায় না কথাটা বলতো না, বাবা যদি মনে মনে জানতেন যে এটা আসলে করাটা ডিফিকাল্ট বা যায় না, বাবা আমাকে মুখে বলতেন না, তাহলে করা যাবে না কেন, করা যাবে। তখন একটা ডিকশনারি ছিল, আপনার মনে আছে, এটি দেবে ডিকশনারি, আমরা এটি দেবে ডিকশনারি পড়েছি। তখন বাবা আমাকে আরেকটা ডিকশনারি কিনে দিয়েছেন, সেটা হচ্ছে সংসদ ডিকশনারি, কলকাতা সংসদ ডিকশনারি, খুব ভালো ছিল। তখন আমি ওই ডিকশনারিটা মুখস্থ করা শুরু করলাম। এবং আমি জানতাম না যে ডিকশনারি মুখস্থ করা সম্ভব না, যদি আমি জানতাম তাহলে আমার সেই কাজটা ধরাই হতো না। আমি যেহেতু জানতাম না, সেহেতু আমি কাজটা করা শুরু করলাম। ওই জন্য আমার কাছে মনে হয় সামটাইমস ইগনোরেন্স ইজ ব্লিস, যে আপনি যখন জানেন না যে আপনি কাজটা করতে পারবেন না, আপনি সাহস করে শুরু করে দিবেন। কিন্তু আপনি যদি আগেই জেনে যান আপনি কাজটা করতে পারবেন না, আপনি সেটা শুরুই করতে পারবেন না। তো আমি ডিকশনারি মুখস্থ করা শুরু করলাম, এখন দাগিয়ে দাগিয়ে, বইটা আমার কাছে এখনো আছে, দাগিয়ে দাগিয়ে মুখস্থ করা শুরু করলাম। এবং প্রতিদিন লিখতাম, প্রতিদিন 20টা করে ওয়ার্ড বা 25টা করে ওয়ার্ড, যেগুলো কঠিন লাগতো খাতায় লিখতাম,
সেন্টেন্স মেকিং করতাম, বাংলাটাকে লিখতাম এবং আরো কয়েকটা ডিকশনারি থেকে দেখে দেখে সিনোনিম গুলো মুখস্থ করতাম ওখান থেকে। এই কাজগুলো এইচএসসি তে পড়ার সময় করতাম। এবং আমাদের চারজনের যে গ্রুপটা বললাম, এই চারজনের মধ্যে কোনো একটা ওয়ার্ড না পারলে সবাই আমার চোখের দিকে তাকাতো, সুশান্ত পারবে। এবং এই যে তাকানোটা আমাকে প্রশ্নবিদ্ধ করে দিত, অপরাধী করে দিত এবং আমাকে রেসপন্সিবিলিটি একটা কনফার করতো আমার মাথার উপর, যে আমাকে পরের দিন আরো বেশি করে দেখতে হবে, বেশি করে পড়তে হবে। এইসব করতে গিয়ে আমার একাডেমিক পড়াশোনা কিন্তু হ্যাম্পার করছে, এটাও বলে দিই। স্যারদের কাছে প্রাইভেটে একসময় যেতাম না, যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। ভাবলাম আমি বাসায় বসে বসে অনার্সের বইগুলো পড়ে ফেলে, অসুবিধা কি। তখন বাবাকে বললাম, বাবা একটা কাজ করো, আমার স্যারদেরকে প্রতি মাসে যে বেতনটা দিতে হয় এগুলো আমাকে দিয়ে দাও, এগুলো দিয়ে বই কিনবো। মানে আই ওয়াজ এ ম্যাড। তো আমি ওই কাজটা করেছিলাম। পরে যখন আমাদের প্রিটেস্ট পরীক্ষার সময়, তখন আমরা দেখলাম আমার অনেক পড়া বাকি, আমার অনেক প্রেশার পড়ে গেছে। তখন কোন স্যারও আমাকে নিবে না প্রাইভেটে, কারণ শেষের দিকে কে নিবে আমাকে। সবাই ধরে নিয়েছিল সে স্ট্যান্ড করবে। আমার বাসাতেও ধরে নিয়েছিল যে স্টুডেন্টটা টেস্টে প্রথম 10 জনের মধ্যে থাকে সে স্ট্যান্ড করার কথা। এরপরে আমার যেটা হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার লাইফে। সেটা হচ্ছে ওই সময় টাইফয়েড হয়েছিল, স্ট্রং টাইফয়েড হয়েছিল, আমার চুলটুল সব ফেলে দিতে হয়েছিল। তো টাইফয়েড হওয়ার কারণে টেস্টের পরে আমাদের সময় হাতে ছিল 3.5 মাসের মতো, 3 মাস 3.5 মাসের মতো ছিল। সেখানে আমি 2.5 মাস ছিলাম হচ্ছে একদম বিছানায় পড়া, যেটাকে বলে, একদম বিছানায় পড়া ছিলাম। ওই সময় আমি ভয়ে অনেক পড়াশোনা ভুলে গেছি। তখন আমি বাসায় বললাম যে মা, আমি যদি পরীক্ষা দিই আমি স্ট্যান্ড করতে পারবো না, আমার কিচ্ছু মনে নাই, একদম কিছুই মনে নাই। আবার ওই সময় একটা কথা শোনা যাচ্ছিল পরের বার থেকে জিপি সিস্টেম চালু হবে। সো আমি যদি ওই বছরটা ড্রপ দিই আমাকে আরেকটা ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে। বাবাকেও বললাম যে বাবা, আমি স্ট্যান্ড করতে পারবো না, ইভেন আমি স্টার মার্কসও পাবো না। স্টার মার্কস ছিল আমাদের সময় 750 পেলে স্টার মার্কস বলা হতো, আমি স্টার মার্কসও পাবো। আমার সময় স্টার মার্কসটা কিন্তু অনেক প্রেস্টিজিয়াস ছিল, ওটাও সবাই পেতো না। তো এরকম ভাবে কথাটা হচ্ছে, আমি স্ট্যান্ড করতে পারবো না, আমি পরীক্ষা দিব না, স্ট্যান্ড করতে পারবো না, পরীক্ষা দিব না। তখন আমার বাবা বললেন আমাকে, আচ্ছা বাবা, ফার্স্ট ডিভিশন পাবি না? বাবা, নাও পেতে পারি। ফার্স্ট ডিভিশন মানে 600 মার্কস পেলে ফার্স্ট ডিভিশন হয়। সেকেন্ড ডিভিশন? হ্যাঁ বাবা পাবো, পরীক্ষা দিয়ে দে। বাবা বলেছে। আমার মা বলে, না না, ও কি সেকেন্ড ডিভিশন পাবে? তুমি ওকে ভাই বলে, না 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 না, ও অসুস্থ ছিল। বাবা যখন বললেন দিয়ে দাও, তখন মাও রাজি হলেন, ঠিক আছে সেকেন্ড ডিভিশন তো পাবি, ফেল তো করবি না। না মা, ফেল করবো না, কারণ আমি ফেল তো করি নাই কখনো, ফেলও করা যায় এটা মাথায়, মানে এই সফটওয়্যারটা মাথায় ছিল না, এই প্রোগ্রামটা মাথায় ছিল না। যাই হোক, পরীক্ষা দিলাম। আমি পরীক্ষা দেওয়ার পর আমার স্টার মার্কস ছিল, আমার মার্কস ছিল 773, এই মার্কসটা ছিল। তো যাই হোক, আমাদের সময় আমরা চিটাগং কলেজ থেকে স্টার মার্কস পেয়েছিলাম সব মিলিয়ে বোধহয় কত 62 জনের মতো, 450 জনের মধ্যে, কিন্তু সায়েন্স থেকে। সো 62 জন। কিন্তু এখন কিন্তু গোল্ডেন এ প্লাস যারা পাচ্ছেন, আপনারা এই অনুভূতিটা বুঝবেন না। স্টার মার্কস পাওয়ার যে আনন্দ, সেই আনন্দটা হয়তো অতটুকু বুঝবেন না যতটুকু আমরা ফিল করি। আমি হিউম্যানিটিস থেকে ডাবল স্টার, এসএসসি তে স্টার, এইচএসসি তে ওয়াও ওয়াও ওয়াও, সো ইনহিউম্যান। এটা আসলে এক্সপ্লেইন করার মতো না। এবং হিউম্যানিটিস থেকে স্টার পাওয়া বিশাল ব্যাপার ভাই। আমি যত জানি যে আমার স্কুলে বোধহয় আমি আর আমার পরে বোধহয় 1 জন বা 2 জন পাইছিল। বগুড়া ক্যানবোর্ডে পড়াশোনা করেছি আমি, যেটা হয়তো অনেকেই দেখবেন। এরপরে আমি যখন এইচএসসি পাশ করলাম, পাশ করার পর আমার মামাকে আমি চিঠি লিখলাম। আমার মামা থাকেন ইন্ডিয়াতে, কলকাতায় থাকেন, যে মামা, আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাই ইংলিশ লিটারেচার নিয়ে, আমাকে কি করতে হবে? এটা বাবা মাকে জানাই নাই। বাবা মাকে না জানিয়ে সে প্রথম একটা কাজ করেছে, সেটা হচ্ছে মামাকে চিঠি লেখা। তো পরে মামা আমার বাবাকে তখন ফোন করলেন, ফোন না, চিঠি লিখেছিলেন। চিঠি লিখে বললেন যে তোমার ছেলে পাগল হয়ে গেছে, সে নাকি সায়েন্সে পড়ে নাকি লিটারেচার নিয়ে পড়াশোনা করবে, তাকে থামাও। কারণ আমার তখন সাহিত্যের প্রতি একটা অগাধ প্রেম ছিল। মানে আমি বাংলায় এবং ইংরেজিতে যত ভালো লিখতে পারতাম তত ভালো আমি এখনো লিখতে পারি না। ওই সময় যত ভালো লিখতে পারতাম, ভীষণ ভালো লিখতে পারতাম। এবং আমার এটুকু কনফিডেন্স ছিল যে আমার কলেজে আমার চেয়ে ভালো বাংলা ইংরেজি কেউ পারে না, এটুকু কনফিডেন্স আমার মধ্যে ছিল। আসলেই পারতো না। আমি যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে ইনস্ট্যান্টলি নোট করতে পারতাম যে কোনো বিষয়ে, এবং সেই নোটগুলো ছাত্রের নোট থেকে ভালো ছিল। এবং গ্রামার, আমি একটা সেন্টেন্স লিখবো সেখানে ভুল হবে, এটা অসম্ভব ব্যাপার। এরকম একটা কনফিডেন্স আমার মধ্যে ছিল। তো লিটারেচার নিয়ে পড়ার ইচ্ছা ছিল, ইংলিশ লিটারেচার নিয়ে পড়ার ইচ্ছা ছিল। তো বাবাকে আমার মামা বলে কি, ও পাগল টাগল হয়ে গেছে মনে হয়, ও তো ডাক্তার, ও তো ইঞ্জিনিয়ার হবে, ও লিটারেচার নিয়ে কেন পড়বে? তোমরা একটু ওকে বোঝাও ভালো করে। ও আমাকে চিঠি লিখছে। তারপরে আমার বাসায় মা তো আমাকে সেই বকাঝকা, তুই আমার ভাইকে চিঠি লিখছিস আমাকে না বলে। তারপর আর আমার দিল্লি ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা কেন ছিল আমি এটাও বলি।
ইন্টারে পড়ার সময় আমি যে ইংলিশ লিটারেচারের বইগুলো পড়তাম, তো সেগুলো ছিল গাইড বই। ওকে, মেন টেক্সট পড়ার মতো তো অত বুদ্ধি মাথায় তখন ছিল না। তো গাইড বই ছিল, এবং গাইড বইগুলোর লেখক ছিলেন বেশিরভাগ রামজিলাল, ডক্টর এস সেন, এবং ওনারা দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তো তাদেরকে আমার মনে হতো মানে সামথিং গড লাইক সামথিং, ওরকম যে তাদেরকে দেখবো, সামনে থেকে দেখবো, এই ফ্যান্টাসিটা কাজ করতো। এই ফ্যান্টাসির কারণে আমি দিল্লি ইউনিভার্সিটিতে পড়ার চিন্তা করেছিলাম, যেটাকে আমরা বলি জওহরলাল ইউনিভার্সিটি, জেএনইউ। তো যাই হোক, মামা তো কিছুতেই শুনবেন না, বাবা মা তো বাসায় শোনার পরে ফায়ার আমার উপর, কি বলিস তুই পাগল নাকি, ওখানে পড়বি এসে হ্যান ত্যান। পরে আমাকে সানরাইজ কোচিং এ ভর্তি করালো। সানরাইজ কোচিং ছিল ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোচিং। ওই সময় আমাদের সময় ওইটাই টপ ছিল। বিভিন্ন বইটাই পড়ায়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এর অনেকগুলো বইটাই পড়ায়। পড়তাম, পড়তে লাগলাম ভালো, এবং আমার ইচ্ছে ছিল বুয়েটে পড়বো, বুয়েটে পরীক্ষা দেবো, বুয়েটে পড়বো। কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটলো। অ্যাক্সিডেন্টটা ছিল বুয়েটে পড়ার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, ইংলিশ এই চারটা বিষয়ে অ্যাভারেজ মার্কস দরকার ছিল 72.76, যতটুকু মনে পড়ে। আচ্ছা, 76। আর আমার মার্কস ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস 72.70। ও 0.06 এই নম্বরটা কারো কারো কাছে কম মনে হতে পারে, এই নম্বরটা কারো কারো কাছে কোনো কিছুই না মনে হতে পারে, কিন্তু এই নম্বরটা আমাকে একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে দেয় নাই। নট অনলি দ্যাট, আপনার কলেজেরও কিন্তু এরকম একটা এক্সপেরিয়েন্স। কলেজের হাফ মার্কস কম ছিল, কলেজের হাফ মার্কস কম ছিল, 48 পেয়েছিলাম, 48.5 পেলে পড়তে পারতাম। রাইট, তা আমি জাস্ট 0.06 যদি অ্যাভারেজে বেশি পেতাম, 0.06 ইন্টু 4 করলে, যা 4 না 8 হবে, যেহেতু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ 8 হবে। তো 0.06 ইন্টু 8 যে মার্কসটা আসে, এই মার্কসটা আমি বেশি পেলে আমি বুয়েটে পরীক্ষা দিতে পারতাম। চান্স পেতাম কিনা জানি না, পরীক্ষাটা দিতে পারতাম। তখন মেন্টালি খুব ভেঙে পড়ি, ভীষণ ভেঙে পড়ি। আমি ভাবছি বুয়েটে না পড়লে আমি পড়বোই না, মানে ছোটবেলায় যেটা হয়, তখন তো বয়স কম ছিল, মা আমি আর পড়াশোনা করবো না, আমি বুয়েটাই পড়বো, বললে বুয়েটাই পড়বো, আর না হলে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দাও, আমি ইংরেজি সাহিত্য নিয়ে ওখানে পড়াশোনা করবো, আমাকে সাহিত্যে পড়তে দাও অথবা বুয়েটে পড়তে দাও, এর বাইরে কিছু না। তখন আমাকে বাসায় বোঝালো টোঝালো অনেক কিছু, দেখ চুয়েট অনেক ভালো হবে। তখন বিআইটি ছিল, চুয়েট ছিল না, চিটং বিআইটি ছিল তখন। অনেক ভালো হবে, বাসা থেকে কাছে, আমাদের বাসাও চট্টগ্রামে, তুই ঢাকায় গিয়ে থাকতে পারবি না, বুয়েটে হয়নি, ভালোই হয়েছে, আবার কোথায় কোথায় থাকতি, তুই চুয়েটে পরীক্ষা দেওয়ার না, আমার চুয়েটে আমি বুয়েটে পড়বো যদি কোনোভাবে, যদি বুয়েটে পরীক্ষা দিতে পারবি না। অনেক কান্নাকাটি করলাম, প্রায় 15-20 দিন পড়াশোনা করি নাই ঠিক মতো। পরে যখন দেখলাম চুয়েটের পরীক্ষার ডেট দিচ্ছে, তখন আবার পড়াশোনা শুরু করলাম, হুলস্থুল পড়াশোনা শুরু করলাম। পরে চুয়েটে ভর্তি পরীক্ষায় আমি সেকেন্ড হয়েছিলাম মেরিট লিস্টে, ওখানে সেকেন্ড হলাম, ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর ওই রাগটা তখন টিকেছিল, রাগটা ছিল আমাকে কেন সাহিত্যে পড়তে দেয় নাই, এবং আমি তখনও সাহিত্য নিয়েছিলাম, তখন আমি ল্যাঙ্গুয়েজ নিয়েছিলাম। আই লাভ ল্যাঙ্গুয়েজ, আমার ল্যাঙ্গুয়েজ ভাল লাগে, আমি ল্যাঙ্গুয়েজ নিয়ে খেলতে পছন্দ করি। তখন আমি একই কাজ করে যেতে লাগলাম, যে ইংলিশ লিটারেচার পড়া, ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়া, ম্যাথস আমার ভালো লাগতো, ভীষণ ভালো লাগতো, ম্যাথস পড়তাম। তো তখন জিআর রেজিমেন্টের বই নিয়ে খুব পড়েছিলাম, মানে জিআর রেজিমেন্টের বইগুলো পড়তে ভালো লাগতো কেন, ওখানে তো ইংলিশ ম্যাথস, কঠিন কঠিন ম্যাথস গুলো দেওয়া থাকে, কঠিন কঠিন ইংলিশ গুলো ক্র্যাক করতে দেওয়া থাকে। বিদেশে যাবোটাও এগুলো মাথায় ছিল না। আমি দেখলাম এই সমস্ত বইতে এই জিনিসগুলো চর্চা করা যায়, এই জন্য মজা লাগে। আমার মনে আছে, আমি থার্ড ইয়ারে যখন পড়ি, থার্ড ইয়ারে পড়ার সময় আমার জিআরই বিগ বুক শেষ, অফিসিয়াল জিম্যাট শেষ, আরো কিছু বই এই টাইপের বই আমার পড়া শেষ। তো তখন আমি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়লাম, আর তখন আমি টিউশনি শুরু করলাম। মানে টিউশনিতে আমি এত বেশি অবসেসড হয়ে গেলাম, একদম কল্পনার বাইরে। মানুষ করে কি, পড়াশোনার পাশাপাশি টিউশনি করে, আর আমি টিউশনির পাশাপাশি সময় পেলে পড়াশোনা করতাম। আমার অবস্থাটা ওরকম ছিল। টিউশনি মানে কেন একটা টিউশনির প্রতি আগ্রহ হলো? এটার আগ্রহটা হচ্ছে, যখন আমি অনার্সে ভর্তি হলাম, তখন আমার মাথার মধ্যে কি একটা পাগলামি চাপলো, যে আজকের তারিখ থেকে আমি বাসা থেকে কোনো পয়সা নিব না, মানে বাবার কাছ থেকে কোনো পয়সা নিব না, মার কাছ থেকে কোনো পয়সা নিব না, নিজের খরচ নিজে চালাবো। তখন আমি ওমেগা, সানরাইজ ওদের কিছু খাতা কাটতাম, খাতা কাটতে দিচ্ছিল আমাদেরকে। তারপর ক্লাস নিতাম, ওমেগাতে ক্লাস টাস নিতাম, তখন কিছু পয়সা টয়সা পেতাম। তো একটা সময় আমি ভাবলাম, আমার এত স্টুডেন্ট হয়ে গেছে, এত নক পাচ্ছি, আমি কেন বাসায় পড়াই না। ইউ আর্ন লট অফ মানি। হ্যাঁ, আমার একটা সময়ে আমার কোচিং সেন্টার থেকে আমার ইনকাম ছিল সব খরচাপাতি বাদ দিয়ে 2.5 থেকে 3 লাখ টাকা ওই সময়, এভরি মান্থ। এই মানে এই ইনকামটা আমার ছিল। চট্টগ্রামে ইংলিশের টিচার হিসেবে আমাকে এক নামে চেনে, মানে চিনতো ওই সময় সবাই, খুব পপুলার। আমার এমন হয়েছে, আমার ব্যাচের মধ্যে যারা পড়তো তাদের মধ্যে 80% A+ ইংলিশে, 80% স্টুডেন্ট ইংলিশে A+, ফেল কেউ নাই। তো তখন ভীষণ রকমের অবসেসড হয়ে পড়ি কোচিং এর প্রতি। কোচিং আস্তে আস্তে জমে উঠছিল।
একাডেমিক পড়া তো চুয়েটে পড়া তো পড়তেছি না, অনার্সে পড়াশোনা বাদ। মানে ওই সময় যেটা হতো, পোলাপান পড়তেছে সমানে, আর আমি যেহেতু সিএসসি তে পড়াশোনা করছি, সিএসসি ফার্স্ট চয়েস দেওয়ার পিছনে কারণ ছিল আমাদের সময় যারা ভালো স্টুডেন্ট ছিল সবাই সিএসসি ফার্স্ট চয়েস দিত। ওই সময় কম্পিউটার সায়েন্স 1 নাম্বার চয়েস ছিল সবার, ওই জন্য আমি ওটা দিছি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম, ওখানে 120তম হয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। ওখানে অ্যাপ্লাইড ফিজিক্স পাইছিলাম, আমার এখনো মনে আছে। আচ্ছা আচ্ছা, ওকে। আপনি ইংলিশে চান্স পাইতেন, ইজিলি চান্স পাইতেন? ইংলিশে পাইতাম, বাসা থেকে তো আমাকে ওই ইউনিটে পরীক্ষা দিতে দেয় নাই। একটা শর্ত ছিল বাসা থেকে যে তুই শুধু ক ইউনিটে পরীক্ষা দিবি, ক, আর কোন ইউনিটে পরীক্ষা দেওয়া যাবে না। আমাদের একটা কোর্স ছিল সিপিআই, কম্পিউটার পেরিফেরালস এন্ড ইন্টারফেস, ভীষণ কঠিন সাবজেক্ট। এখানে আমি তো পাশ করবো না ধরে নিয়েছি। তো আমি কি সব যে লিখতাম, আমি পরীক্ষার খাতায় বানায় লিখতাম। ইঞ্জিনিয়ারিং তো বানায় লেখার কিছু নাই। আর আমার একটা গুণ ছিল ভাই, আমি যে কোনো বিষয় নিয়ে নন স্টপ লিখতে পারি। আপনি আমাকে এই মুহূর্তে এই রুমে যে কোনো বিষয় নিয়ে লিখতে বলেন, আমি নন স্টপ লিখতে পারবো। আমি যদি সম্পর্কে নাও জানি, তাকায় থেকে লিখে ফেলতে পারবো, অসুবিধা হবে না। এবং আপনি আমাকে থামতে বলার আগ পর্যন্ত আমি নন স্টপ লিখতে পারবো, এই গুণটা আমার আগে থেকে ছিল। তো আমি এটা ইঞ্জিনিয়ারিং ও অ্যাপ্লাই করছি, এবং ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করে ধরা খাইছি, কারণ ওখানে তো আর বানিয়ে লেখার কিছু নাই। দেখা যেত কি ক্লাসে কারো লুসিড নিচ্ছে না, আর আমি দাঁড়িয়ে গেছি লুসিড নেওয়ার জন্য। দেখলাম যে সবাই আমার দিকে তাকাচ্ছে, লুসিড নেওয়া কি আছে, পাগল নাকি? তখন আমি বুঝতে পারছি যে লুসিড নেওয়াটা ঠিক হচ্ছে না, কোয়েশ্চেন মনে হয় কঠিন হয়েছে। কোয়েশ্চেন কি কঠিন কি সোজা সেটাও বুঝতাম না, কারণ আমি তো বাসায় পড়তাম না, একেবারেই পড়তাম না। তো সিপিআই পরীক্ষার পর কামাল স্যার ছিলেন আমাদের, উনি এখনো আছেন চুয়েটে। আমি তখন কামাল স্যারের রুমে গেলাম, আমি যখন পাশ করলাম, ডি পাইছি, ডি, তখন স্যারের রুমে গেলাম। স্যার আমাকে দেখে, স্যার হচ্ছে খুবই শান্ত মানুষ, ভদ্র মানুষ অনেক। বলে কি, ভাই তুমি কেন আসছো আমি বুঝতেছি, বিশ্বাস করো এই তোমাকে এর চেয়ে বেশি নাম্বার দেওয়া সম্ভব না ভাই, প্লিজ তুমি এই বিষয়ে রিকোয়েস্ট করো না। বলে স্যার আমি 2টা কথা বলবো। বলতেছে না তুমি এই বিষয়ে কথা বলবো, আমি জানি, তুমি চলে যাও রুম থেকে ভাই, তোমার সাথে পড়া কথা হবে আমার, তোমাকে এর চেয়ে বেশি নাম্বার দেওয়া সম্ভবই না, তুমি যা লিখছো যদি তুমি পড়তা তুমি মার্কস দিতা না, তুমি ফেল করাই দিতা। আমি তোমাকে তো ভাই পাস তো করাই দিছি অ্যাটলিস্ট, তুমি এটা নিয়ে রিকোয়েস্ট করতে আসো না। স্যার আমাকে একটু বলতে দেন। বলে যে নাম্বার বাড়াই দিতে বলবা না, অন্য কিছু বলবা। আরে স্যার আমি আপনাকে ধন্যবাদ দিতে আসছি স্যার, আমি যে পাস করছি আমি অনেক খুশি। হ্যাঁ, কেউ আমাকে দেখা করতে আসলো না, কত ছেলে এ প্লাস পেলো, তুমি ডি পেয়ে দেখা করতে আসছো? সুশান্ত তুমি মানুষ হবা না, যাও 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 পড়াশোনা করো যাও। আরে স্যার আমি কৃতজ্ঞ স্যার, এটা আমাকে আরেকবার পড়তে হলে অনেক কষ্ট করতে হতো, আপনি আমাকে পার করে দিয়েছেন, আমি অনেক খুশি স্যার। আমার একটা মোটিভেশন ছিল এরকম যে আমি কিছু একটা আমাকে করতে হবে, কিছু একটা করতে না পারলে এই কম্পিউটার সায়েন্স নিয়ে আমাকে সারা জীবন কাটাতে হবে, তার থেকে মরে যাওয়া আমার জন্য সোজা। কারণ এটা এত কঠিন লাগতো আমার কাছে, এত ভয় লাগতো দেখলে, ওই মোটিভেশনটা ছিল যে আমাকে কিছু একটা করতে হবে। এবং আমার ইচ্ছা ছিল বিজনেস করার, বেসিক্যালি আমার ইচ্ছা ছিল বিজনেসম্যান হওয়ার। চাকরি বাকরি করবো জীবনও ভাবি নাই, যে বিজনেসম্যান হতে হবে না, যদি আমি হতে না পারি, এই সাকসেসফুল হতে না পারি, আমাকে কম্পিউটার সায়েন্স নিয়ে কাজ করতে হবে। এবং আমি তখন সমানে ফেল করতাম, মানে রেজাল্ট বের হলে সবাই দেখতো এ প্লাস পাইছে কিনা, আর আমার ডি পেলে খুশি আমি, আলহামদুলিল্লাহ। আর একটু ভালো করলে বিটি পেলে তো কোনো কথাই নেই, আমাকে আর পাইকে। এবং এমনও হইতো রেজাল্ট বের হওয়ার পর যদি আমি শুধু পাস করতাম, পোলাপান আমার কাছ থেকে পার্টি খুঁজতো, কারণ তখন তো আমি অনেক টাকা কামাই করতাম, মাসে অনেক টাকা কামাই করতাম, মানে শুধু তো পার্টি দেয়। অথচ যারা এ প্লাস পাচ্ছে, এ পাচ্ছে, তাদের কোনো খবর না, আমি পাইছি, আমি গরিব মানুষ, আমি পাইছি ডি, আমারে বলে পার্টি দে, এরকম একটা ব্যাপার ছিল। আর পরীক্ষার হলে আমার একটা অভ্যাস ছিল ভাই, আমি কখনো কারো কাছ থেকে দেখে লিখতাম না, কারো খাতা থেকে দেখে লিখতাম না, এটা আত্মসম্মানে বাধ্য। তবে কান খাড়া করে রাখতাম, যদি সাইড টক থেকে 2 একটা কথা আসতো তাহলে সেগুলো লিখে ফেলতাম, এই জিনিসটা হইতো। আর যেহেতু পড়াশোনা করতাম না, পরীক্ষার প্রশ্ন দেখে আমি প্রথমেই মিলাই নিতাম কতটুকু আনসার করলে ফেল করবো না, কতটুকু আনসার করলে ফেল করবো না। যদি দেখতাম আনসার করার মতো প্রশ্ন কমন নাই, তখন সময় লেখা শুরু করতাম, যে স্যারের দয়া হয়ে যদি মানে খাতা যদি মানে গুনে পেজ গুনে যদি কিছু নাম্বার দেয় আর কি, কারণ আসলে তো পেজ গুনে নাম্বার দেওয়ার কোনো সুযোগ নাই ইঞ্জিনিয়ারিং এ, কিন্তু আমি ওইটাই করতাম। এরপরে প্রশ্ন কঠিন কি সোজা সবাই পরীক্ষার হল থেকে বেরিয়ে আলোচনা করতো, তোর আনসার কি হবে, তোর আনসার কি হবে। আর আমি কখনো তো ধারে কাছেও যেতাম না, আমি দূর থেকে কান খারাপ করে শুনতাম কি বলতেছে, এরকম একটা ব্যাপার ছিল। এবং স্যাররাও আমার উপর বিরক্ত ছিল, এবং স্যারদের ধারণা ছিল আমি লাইফে কিছু করতে পারবো না, আমার বাপ মায়েরও ধারণা ছিল আমি কিছু করতে পারবো না লাইফে। আমি তখন সিদ্ধান্ত নিলাম, যেহেতু আমি বিজনেস করতেছি, তখন আমি একটা গিফটের দোকান খুলছি চিরং এ। আমার গিফটের দোকান ছিল 2টা, দোকানের নাম ছিল দোভানা। দোভানা মানে হচ্ছে গিফট, এটা একটা লিথুয়ানিয়ান ওয়ার্ড, লিথুয়ানিয়ার লোকাল ভাষায় গিফটকে দোভানা বলে। তো দোভানা নামে আমার একটা গিফটের দোকান ছিল, এবং ইট ওয়াজ ইউনিক। কেমন ইউনিক? আমার দোকানে এমন কিছু আইটেম পাওয়া যেত যেগুলো চিটং এর কোথাও পাওয়া যায় না, এরকম কিছু ইউনিক আইটেম আমার দোকানে পাওয়া যেত। আমার এখনো মনে আছে
দোভানাতে টোটাল আইটেম ছিল 2450 রকমের আইটেম ছিল, ভিন্ন ভিন্ন আইটেম ছিল। এবং আমি এটা নিয়ে, ইট ওয়াজ মাই ড্রিম ল্যান্ড, ওয়ান কাইন্ড অফ ড্রিম ল্যান্ড। এই দোভানাই বেসিক্যালি আমাকে জীবনকে চিনতে শেখায়, মানে জীবনটা আসলে কেমন। এই বিজনেস করতে গিয়ে আমি জীবনটাকে চিনতে শিখি। আমার কোচিং সেন্টার যখন দিচ্ছি, কোচিং সেন্টারটাই আমাকে জীবনকে চিনতে শেখায়। জীবনটা আসলে খুব কঠিন। আমি যেরকম মামি ড্যাডির ছেলে ছিলাম, মামি ড্যাডির ছেলে হয়ে থাকলে চলবে না। তারপরে আমি শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করেছিলাম, ভাই ধরা খেয়েছে সেরকম ধরা। আমার এক রাতের মধ্যে 24 লাখ টাকা হাওয়া হয়ে গেছে ওই সময়ে। এক রাতের মধ্যে 24 লাখ টাকা নাই, জাস্ট নাই। You invest a lot. I invested a lot. I earned a lot. Exactly. তো কত টাকা আর্ন করতে চিন্তা করে দেখেন। তো আমি ইচ্ছা ছিল যে আমি বিজনেসম্যান হব একদম কমপ্লিটলি। সো আমি ভাবলাম বিজনেসম্যান হওয়ার জন্য তো আমার অনার্স কমপ্লিট করার দরকার নাই, আমার গ্রাজুয়েশনই দরকার নাই। সো আমি গ্রাজুয়েশন কমপ্লিট করব না, একদম ফুললি ডিসিশন নিয়ে ফেলছি। আমার স্যারদেরকে আমি বলে দিচ্ছি, স্যার আমি অনার্স কমপ্লিট করবো না। বাসায় বলে দিচ্ছি যে আমি অনার্স কমপ্লিট করবো না। তখন আমি কোচিং এ পড়াচ্ছি, চিটং এর খুব পপুলার টিচারদের 2-1 জনের মধ্যে আমি একজন। আমার কোচিং এ সমানে স্টুডেন্ট আসে এবং আমি একটা সময় ভালো স্টুডেন্ট ছাড়া নিতাম না কোচিং এ, শুধু ভালো স্টুডেন্ট হতে হবে। খারাপ স্টুডেন্ট হলে আমার কোচিং এ কেউ যদি পরপর 3 দিন পড়া না করে আসতো, ওকে বের করে দিতাম। সেটা যদি মাসের 27 তারিখও হয়, আমার বেতন দেবে কি দিবে না আই ডোন্ট কেয়ার, আমি বের করে দিতাম। জিনিসটা ছিল এরকম। এবং আমি কোচিং এ হিটলারি শাসন চালাতাম প্রচুর মাত্রা। আমার কোচিং এ 8টা বেদ থাকতো অলওয়েজ, 8টা। একটা যদি ভেঙে যেত পিটাতে পিটাতে আরেকটা বেদ কিনে নিয়ে আসতাম। 8টা বেদ অলওয়েজ মজুদ থাকতো। আমার যারা ছাত্ররা শুনছো তারা জানো, এবার বিসিএস প্রশাসনে যে ছেলেটা সেকেন্ড হলো মেরিট লিস্টে, ও আমার স্টুডেন্ট। ও আপনার হাতে মারটার খেয়ে বড় ও আমার একদম ক্লাস 9 থেকে এইচএসসি পর্যন্ত স্টুডেন্ট, আমার হাতে গড়া স্টুডেন্ট, আমার হাতে মার খেয়ে বড় হয়েছে, প্রচুর মার খেয়ে বড় হয়েছে। ও সেকেন্ড হয়েছে প্রশাসনে। আজকের এপিসোডটার আমি টাইটেল দিতে চাই মাইরার উপর ওষুধ নাই। সারা জীবন শুনেছি, বাট ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। কলকাতায় জানাই দিলাম যে আমি অনার্স কমপ্লিট করবো না। কেন করবো না? কারণ আমি বিজনেস করবো, যেহেতু আমার তো অনার্স কমপ্লিট করার দরকার নেই, এইচএসসি পাস করলেই চলে। তো তখন আমাকে বাসা থেকে অনেক বকাঝকা, এবং ওই সময়টা আমার লাইফের খুব ক্রিটিক্যাল একটা মোমেন্ট ছিল, ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল। তো বাসায় বাবা মাকে সবাই অপমান করতে এসে যে তোমার ছেলে কেন অনার্স কমপ্লিট করে না, কেন স্টুডেন্ট পড়ায়, কেন পুতুল বেচে। পুতুল বেচে মানে আমার গিফটের দোকান ছিল, লোকজন তো যতটা বাজে ভাবে বলা যায় আর কি, বলে পুতুল বেচে, এগুলো করার জন্য তো ক্লাস 8 পাস হলে চলে। ও যেটা করতে চাইতেছে ওটা করার জন্য ক্লাস 8 পাস হলে চলে। ও কেন চুয়েটে ভর্তি করালা, এত কষ্ট করলা তোমরা, হাবি যাবি, মানে এমন একটা ভাব যেন লোকজনের কষ্ট বেশি। ওনারা কাঁদতেন, আমার ভাই কাউকে মুখ দেখাতে পারতো না লজ্জায়। তবে আমার মুখ দেখাতে অসুবিধা হতো না, আমি মুখ দেখাতে পারতাম, কারণ আমার কাছে আমার এম ইন লাইফটা ক্লিয়ার ছিল। আমি বিজনেসম্যান হব, আমি অনার্স কমপ্লিট করব না, আমি অনেক বড় একজন বিজনেস ম্যাগনেট হব। আমি কিন্তু আমার বন্ধুদের চাইতে প্রায় 2.5 বছরেরও বেশি সময় পরে পাশ করছি, এবং আমাদের আর কিছুদিন দেরি করলে আমার ছাত্রত্ব বাতিল হয়ে যেত। তো বন্ধুরা অলরেডি সবাই বের হয়ে গেছে, পাশ টাশ করে চাকরি বাকরি করতেছে, তারা কেউ আমাকে পাত্তা দিত না। আমি ফোন করলে কেউ ফোন ধরতো না। হ্যাঁ, ফোন ধরতো না। আমি একবার যখন জিজ্ঞেস করলাম, বন্ধু ফোন ধরিস না কেন, বলে তোর ফোন ধরার কি আছে। মানে আমি এমন একটা মানুষ যার ফোন ধরা যায় না, ইউজলেস। ধরেন যখন চট্টগ্রামে ঈদের সময় সবাই আসতো, তখন সবাই মিলে ধরেন গেট টুগেদার করতেছে সানমারের সামনে বা জিসির মোড়ে, আমাকে কেউ কখনো একটা ফোন করে বলে নাই বন্ধু আয়, কেউ কখনো বলে নাই। একটা পার্টি হচ্ছে, ইফতার পার্টি হচ্ছে, ইফতার মাহফিল হচ্ছে, আমাকে কেউ কখনো ইফতার মাহফিলে দাওয়াত দেয় নাই। ভাবতো ও আমাদের সঙ্গে বসবে, এটা কিভাবে হয়। আমি কাউকে ফোন করলে, আমার এক বন্ধুকে আমি একবার ফোন করছিলাম একটা কাজে, ওরই একটা কাজে, ও ফোনটা রিসিভ করে বলছে তোর মতো সবাই বেকার নাকি বেটা, অফিস টাইমে ফোন করিস, ফোন রাখ। আমি বললাম তোর একটা কাছে রাখ বেটা, কাছে, এই টাইপের। তো যখন দেখলাম আমার জন্য আমার বাবা কাঁদছে, মা কাঁদছে, আমার বাবা কিন্তু কাঁদেন না, সে বাবাকেও আমি কাঁদতে দেখেছি আমার জন্য। তখন আমি ভাবলাম আমি এমন কি সন্তান হলাম যার জন্য তার বাবা মা কাঁদে। পৃথিবীতে সবচাইতে কষ্টের দৃশ্য হচ্ছে সেই দৃশ্যটা যখন আপনি আপনার বাবা মাকে কাঁদতে দেখবেন এবং সেই কান্নার পেছনে দায়ী হচ্ছেন আপনি। এটা আসলে ক্ষমা করা যায় না নিজেকে। তখন আমার পছন্দ দাঁড়িয়ে যাচ্ছে এই কথাগুলো বলতে। নিজের বুদ্ধিতে চলতাম, যেটা মনে হতো ভালো সেটাই করবো। এটার পিছনে একটা রাগ ছিল এটাই যে তোমরা আমাকে অনার্স ইংলিশে করতে দাও নাই, সো আমিও তোমাদের কথা শুনবো না। এই টাইপের একটা বিষয় আমার মধ্যে কাজ করতো তখন। মানে এই পৃথিবীতে সবচেয়ে কষ্টের হচ্ছে পাত্তাহীন হয়ে বেঁচে থাকা। অর্থাৎ আমি যদি এখন পৃথিবী থেকে চলে যাই, পৃথিবীর কারো কিচ্ছু এসে যাবে না, কারো কিছু এসে যাবে না। আমার বন্ধু বান্ধব আমাকে কখনো মনে রাখবে না, আমার শিক্ষকরা কখনো মনে রাখবে না, আত্মীয় স্বজন কখনো মনে রাখবে না। যে মানুষটাকে পৃথিবীতে কেউই চাইতেছে না, তার থাকার দরকারটা কি? তখন একদিন ইমোশনাল হয়ে বিষ কিনে নিয়ে আসলাম, সাইলেন্ট।
আর ইউ শিওর? তারপর আমার রুমের দরজাটা বন্ধ করলাম সন্ধ্যাবেলা, তখন আজান দিচ্ছে। বাসায় আমার মা আছেন, বাবা কোর্টে, ছোট ভাই টিউশনিতে। আমাদের বাসায় আর কেউ থাকে না, আমরা 4টা মানুষই ছিলাম তখন। তখন বিষের পেয়ালাটা নিলাম হাতে, নেওয়ার পর ভাবলাম আমি চলে যাই পৃথিবী থেকে। আমার থেকে কি হবে? আমার জন্য আমার মা কান্না করে, বাবা কান্না করে, আমি না থাকলেও কিছু হবে না, কিচ্ছু হবে না। তখন আর আমি তো আসলে আত্মহত্যা করতে হলে ভাই সাহস লাগে, যাই বলে। আমার হয়তো বা অত সাহস ছিল না, আর আমি তো লাইফে প্রথম আত্মহত্যা করতেছিলাম, এর আগে তো কখনো করিনি, অভিজ্ঞতাও ছিল না। কাঁপতে হাত থেকে পড়ে গেল নাকি? না, কাঁপতে কাঁপতে হাত থেকে আসলে পড়ে নাই। তখন আমি ভাবছি, আমি যদি বিষটা এখন খেয়ে ফেলি তাহলে কি ঘটবে। তখন ভাবলাম আমার মা অনেক কান্না করবে, প্রচুর কান্না করবে। আমার বাবা খবর পেয়ে কোর্ট থেকে চলে আসবে, আমার ছোট ভাই সেও চলে আসবে, এবং সেও মা বাবার কান্না দেখে কিছুক্ষণ পর সেও কান্নায় যোগদান করবে। এটাই আমার এখন মনে আছে। আমার সবচেয়ে বেশি কষ্ট পাইছিলাম আমার মায়ের মুখটা মনে করে। তখন আমার কাছে মনে হয়েছে আমার মা, যিনি আমাকে জন্ম দিয়েছেন, সেটাকে আমি আমার হাতে নষ্ট করব কিভাবে? আমার মায়ের দেওয়া জীবনটাকে আমার হাতে নষ্ট করে দেওয়ার কোনো অধিকার আমার নাই। এই ব্যাপারটা কাজ করছিল মাথায় খুব ইমোশনালি। তখন আমি সমানে কান্না করতেছি, হাত পা ছড়িয়ে ফ্লোরে বসেছিলাম। তখন আমার মনে হলো, আচ্ছা ঠিক আছে, আমার বন্ধু বান্ধব অনেক দূর চলে গেছে, তাদেরকে আমি ছুঁতে পারবো না, আমাকে পৃথিবীতে কেউ কখনো পাত্তা দেয় নাই, দিবেও না, অসুবিধা নেই। আমি অন্য 10টা উজ্জ্বল মানুষ যেভাবে বেঁচে থাকে সেরকম করে বেঁচেও থাকবো না। আমি একদম অনুজ্জ্বল একটা মানুষ হয়ে, একদম অনুজ্জ্বল মানুষ, যাকে কেউ কখনো গুনবে না, গোনার মধ্যে ধরবে না, যাকে কেউ কখনো পাত্তা দিবে না, যার ফোনটা কেউ কখনো রিসিভ করবে না, অসুবিধা নাই। আমি একজন অনুজ্জ্বল মানুষ হয়ে বেঁচে থেকে দেখি না কি হয়, একটু বেঁচে থেকে দেখি না কি হয়। একদম নোবডি হয়ে বেঁচে থাকবো, একদম নোবডি হয়ে শুধু বেঁচে থাকবো, খেয়ে পড়ে বেঁচে থাকবো। তখন আমার মায়ের মুখটা আরেকবার ভাবলাম। তখন প্রচন্ড জোরে চিৎকার করে কান্না করে আমার কাপটা জোরে ছুঁড়ে মারছিলাম দেয়ালে, আমার এখনো মনে আছে। তো সেদিন যদি আমি পৃথিবী থেকে চলে যেতাম, আজকে আপনাদের সামনে বসে কথা বলতে পারতাম না। সেই দিন বেঁচেছিলাম বলেই আজকে কথা বলতে পারতেছি। ওই জন্য আপনাদেরকে বলি, ভাই, কিছু লাইফে পান না পান, শুধু বেঁচে থেকে দেখেন কি হয়। আপনি যদি শুধু বেঁচে থাকেন, আপনি কিছু না কিছু পাবেন। আমাকে অনেকে জিজ্ঞেস করে, কি প্রিয়া ভাই, পৃথিবীতে বড় সাফল্য কি? টাকা পয়সা কামাই করা, সাকসেসফুল হওয়া, সবচেয়ে বড় সাফল্যটা কি? আমি বলি, ভাই, সবচেয়ে বড় সাফল্য হচ্ছে বেঁচে থাকা, এর উপর কোনো সাফল্য নাই। আপনি শুধু বেঁচে থাকেন, আজকে না হোক 10 বছর পর আপনাকে একজন চিনবে, মানুষ চিনবে। তখন একদিন আমার কোচিং এ যাচ্ছি পড়াতে, কোচিং শেষ করে একটা বাসায় দাওয়াত খেতে যাব। আমি খুব ফিটফাট হয়ে চলতাম তখন, ওই সময় ফিটফাট হয়ে যাচ্ছে ইনটিন করে। তো সেটার পেছনে একটা কারণ ছিল, ওই বাসায় একটা সুন্দরী মেয়ে ছিল। আমার মাথায় ছিল যে আমি যদি সুন্দর করে যাই তাহলে মেয়েটা আমার দিকে তাকাবে। একটা মেয়ে আমার দিকে তাকাচ্ছে, এটা ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর ঘটনাগুলোর একটা। যদিও আমি তাকাতে পারতাম না লজ্জার কারণে, কিন্তু আমার দিকে তাকাচ্ছে এটা আমি বুঝতাম আর আনন্দ পেতাম। তো আমি খুব ফিটফাট হয়ে যাচ্ছি। চট্টগ্রামে একটা জায়গা আছে, নাম হচ্ছে চেরাগি পাহাড়ের মোড়। তার পাশে একটা হসপিটাল আছে, সেন্টার পয়েন্ট হসপিটাল। এটা এখন নাই, হসপিটালটা ছিল ওই সময়। তখন তো পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করতাম, তো বাসে করে যাচ্ছি। যাওয়ার সময় চেরাগি পাহাড়ের ওখানে নামছি। নামার সময় আমার প্যান্ট ছিল ফর্মাল প্যান্ট, ব্ল্যাক কালারের। ওই বাসের দরজার ওখানে একটা পেরেক বের হয়েছিল, আমি খেয়াল করিলাম। পেরেকে প্যান্টটা লেগে ছিঁড়ে গেছে, প্যান্টটা একদম চতুর্ভুজ আকৃতির করে ছিঁড়ে ঝুলতেছে রীতিমতো। আমি এখন ভাবতেছি কি করে যাই, কি করে যাই। তাও যদি সুন্দরী মেয়েটা না থাকতো, তার একটা কথা ছিল, যাবো কিভাবে ওখানে। তো টেনশনে পড়ে গেছি, হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি। আর আমার অভিজ্ঞতা বলে, ছেলেরা যখন খুব টেনশনে পড়ে তখন তাদের মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, আর মেয়েরা যখন খুব টেনশনে পড়ে তখন মেয়েদের মাথা কিন্তু কাজ করে। আমার মাথা কাজ করতেছে না। তখন আমার এক বন্ধু এসে বললো, কি রে বেটা, তুই এখানে কি করতেছিস? আমি বললাম, এরকম এরকম ব্যাপার, দেখ প্যান্টটা ছিঁড়ে গেছে, কি করবো বন্ধু? বলে, গোষ্ঠী কিলা, নিমন্ত্রণে গোষ্ঠী কিলা, চল গিয়ে সিগারেট খাই, চা খাই। তা আমি তো স্মোক করি না, ও স্মোক করে। আমি চা খাচ্ছিলাম, ও চা খাচ্ছিল, সিগারেট খাচ্ছিল। তখন বলে, আচ্ছা তুই যে চুয়েটের একটা ডিগ্রি কমপ্লিট করস নাই, করবি না? না বন্ধু, এটা করবো না। কেন? বলে, আমি তো বিজনেস করতেছি, বিজনেস করবো। তখন বিজনেস করবি, ঠিক আছে, অসুবিধা নেই, বিজনেস তো করবি, কিন্তু এটা কমপ্লিট কর। শুরু করছিস যখন, কমপ্লিট করবি না? না, কমপ্লিট দেখা যাক, মানে আমি করবো না। তখন সে কথায় কথায় বললো, আচ্ছা তুই তো বিসিএস পরীক্ষা দিতে পারিস। তাহলে বিসিএসটা কি?
আমি আসলে বিসিএস সম্পর্কে শুনি নাই কখনো চুয়েটে পড়ার সময়, কারণ চুয়েটে কেউ বিসিএস পরীক্ষা দেয়ও না, ওটা নিয়ে কেউ কথা বলে না, অ্যাটলিস্ট আমাদের সময় দিত না। এখন তো দেয় ভাই। আমি যখনকার কথা বলছি 2002 এর কথা, 2002 তে আমি ইন্টারমিডিয়েট পাস করি, এইচএসসি পাস করি, এরপরে চুয়েটে খুব একটা বিসিএস পরীক্ষা দিত না কেউ, আমরা নামটা আমার শুনি নাই কখনো। বিসিএস টা কি সরকারি চাকরি? তো আমি জানি দোস্ত এগুলো সম্পর্কে। বলে কি তুই কি জানোস বল? তাহলে এই তো গভর্নমেন্ট জব, যেমন সোনালী ব্যাংক ওরা বিসিএস দিয়ে সোনালী ব্যাংকে আছে, বাংলাদেশ ব্যাংকে আছে বিসিএস দিয়ে, থানার ওসি সাহেব আছে, তারপর এয়ারপোর্টে কিছু আছে, আসার সময় ওই যে সেন্টেন্ট রেখে দেয়, সামান টামান রেখে দেয়, এগুলো বিসিএস ক্যাডার। তখন ও আমাকে বললো দোস্ত তুই আসলে কিছু জানিস না বিসিএস নিয়ে। মানে যেটা হয় বিসিএস নিয়ে যারা জানে না তারা অনেক কিছু জানে মনে করে, আমিও ওদের দলে ছিলাম। বলে তুই আসলে বলতে বিসিএস মানে কি? বিসিএস মানে বাংলাদেশ কিছু একটা হবে, বলে বাংলাদেশ সিভিল সার্ভিস। হ্যাঁ বাংলাদেশ, আমি জানি এগুলো বাংলাদেশ সিভিল সার্ভিস, আসলে জানতাম না। তো বলে তোকে আমি একটু বিসিএস নিয়ে বোঝাই, তুই একটু দেখ, ভালো লাগলে পরীক্ষাটা দিস। আর তুই আমাকে কেন বুঝাই দিচ্ছিস আমি বুঝতেছি না। বলে আমি মেনে নিতে পারতেছি না যে তুই গিফটের দোকানদারি করবি, এটা মেনে নিতে পারতেছি না। আর তুই কোচিং এ পড়াবি, তোকে তো আমি চিনি ছোটবেলা থেকে, তুই এটার জন্য জন্মগ্রহণ করস নাই। বলে তাহলে আমি চাকরি করার জন্য জন্মগ্রহণ করছি, চাকর হওয়ার জন্য? বা চাকর হওয়া না দোস্ত, ডোন্ট বি ইমোশনাল, আমাকে একটু বলতে দে, শোন কথাগুলা। পরে সে আমার ব্রেন ওয়াশ করলো। তার সাথে আমার আরেকটা বন্ধু আসছে পলাশ ওর নাম, আর যে বন্ধু ব্রেন ওয়াশ করতেছিল ওর নাম সত্যজিৎ, সে এখন ইউএনও, সে অ্যাডমিন ক্যাডারে আছে 30তম বিসিএস। সে আমাকে বিসিএস নিয়ে অনেক কিছু বোঝালো, হোয়াট ইজ বিসিএস, এবং আমার মাথার মধ্যে একটা জিনিস ঢুকাই দিছিল যে দেখ দোস্ত, তুই যদি বিসিএস ক্যাডার হতে পারিস, গভর্নমেন্ট জব করতে পারিস, তাহলে তুই লেখালেখির জন্য সময় পাবি। তুই তো লিখতে ভালোবাসিস, লেখালেখি করতে সময় পাবি। আর ইউ শিওর? হ্যাঁ দেখ, তুই বিজনেস করলে কিন্তু এত সময় পাবি না, কিন্তু এটা করলে চাকরির পাশাপাশি তুই লেখালেখি করতে পারবি, অনেক ভালো হবে। আর তোর মা বাবা অনেক কষ্ট পায়, মাসিকে দেখলে খুব খারাপ লাগে। মাসি মানে আমার মার কথা বলতেছি, খালাকে তোর মাসিকে দেখলে খুব খারাপ লাগে, ওরা খুব কান্না করে, আমরা গেলে আমাদের জড়াই ধরে কান্না করে, তোকে বলতে নিষেধ করে, তুই আসলে দেখ একটু। তখন আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম বিসিএস পরীক্ষা দিব। তার আগে একটা আচ্ছা, বিসিএস পরীক্ষা দিব সিদ্ধান্ত নেবার পর আমার একটা ব্যাপার আছে কি প্রিয়া ভাই, আমার মাথার মধ্যে যেটা ঢোকে সেটা আমি করে ছাড়ি, যেটা একবার মাথায় পোকা ঢুকবে আমি করে ফেলবো। তো মাথায় পোকা ঢুকছে, বিসিএস পরীক্ষা দিব। তো বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য কি লাগবে? অনার্স এর একটা সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেটের জন্য কি লাগবে? আমার কোর্সটা কমপ্লিট করতে হবে। তখন আমি গিয়ে আমার যিনি প্রজেক্টের সুপারভাইজার স্যার, তার সঙ্গে দেখা করা শুরু করলাম, কারণ আমার সেটা বাকি ছিল। টুকটাক কয়েকটা ব্যাকলগ ছিল, মানে যেগুলো ফেল করছি সেগুলো দেওয়া শেষ, এগুলো দিয়ে পাস করে ফেললাম। তখন আমি আমার স্যারের সঙ্গে দেখা করা শুরু করলাম। স্যার বলে, ও বিজনেস ব্যাকগ্রাউন্ড চলে আসছো, তুমি আমাকে দেখতে আসছো, বিশাল ব্যাপার। এর আগ পর্যন্ত স্যারের সাথে আমার রিলেশনটা ছিল কমপ্লিকেটেড, স্যার আমাকে কেয়ার করতেন না, আমি স্যারকে কেয়ার করতাম না, ওরকম ছিল। কারণ আমি তো পাস করবো না, আমার দরকার নাই। তো ওই বন্ধুরা যখন আমাকে বললো, সেই দিনে আমি সিদ্ধান্ত নিলাম বিসিএস পরীক্ষা দিব। সেই দিনই আমি গিয়ে চট্টগ্রামের সব কোচিং এ ভর্তি হয়ে আসছি, কারণ আমার টাকা পয়সার সমস্যা ছিল না। কনফিডেন্সও ভর্তি হয়েছি। তারপর একটা কোচিং ছিল সাইফুস ছিল আমাদের সময়, বিকন একটা কোচিং ছিল, এখন বিকন নাই। চিটং এ তখন আর কোনো কোচিং ছিল না। কেন ভর্তি হয়েছি? চিটং এ যদি আরো কোচিং থাকতো আমি আরো ভর্তি হয়ে যেতাম। মানে আমার কাছে মনে হয়েছে বিসিএস নিয়ে আমার জানতে হবে, ভালো করে জিনিসটা বুঝতে হবে, সো আমার কোচিং এ যেতে হবে, কারণ আমি কিছুই জানি না এটা সম্পর্কে। তখন তো আমার অনেক স্টুডেন্ট ছিল। একটা ছাত্র ছিল, যে ছাত্রটা ক্লাস 9 এর সেকেন্ড টার্মিনাল পরীক্ষার পরে ওর বাবা মারা গিয়েছিলেন। তো ওরা ছিল মধ্যবিত্ত বা একটু নিচে। তো আমি তখন আন্টিকে বললাম, আন্টি ও আমার ভীষণ প্রিয় ছাত্র, তার কথা বললাম, ভীষণ প্রিয় ছাত্র। ও কলেজের স্কুলে ওর সেকশনে 3rd ছিল, ওর সেকশনে। তাই আমি বললাম, আন্টি ও আঙ্কেল তো এক্সপায়ার করছে, তো হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন অল্প বয়সে, মানে মরার বয়স হয়নি আঙ্কেলের। তো ও আমার কাছে পড়তেছে, ওর বেতনটা দিতে হবে না, ওর বেতন দেওয়া দরকার না। তখন আন্টি আমাকে বললেন, না না না, আমি কি তোমাকে বলছি আমি বেতন দিতে পারবো না? আমি বেতন দিতে পারবো, অসুবিধা নাই। তখন আমি বললাম, না না, আমি নিজ থেকেই বলতেছি, ও আমার অনেক প্রিয় ছাত্র, ওকে আমি তো অনেক ছাত্রগত বেতন ছাড়া পড়ে, এটা আমার জন্য কোনো ব্যাপার না। যদিও আমার ছোট ভাই হতো আমি কি বেতন নিতাম? আমার তো একটা ছোট ভাই আছে, আপনি জানেন, আমার ছোট ভাই পড়লে তো আমি বেতন নিতাম না। আমি অনুরোধ করে বলছি ওকে, আমি আপনি বেতনটা দিয়েন না। তখন আচ্ছা ঠিক আছে। সেই ছেলেকে আমি বেতন ছাড়াই পড়াইছি প্রায় ইন্টারমিডিয়েট পর্যন্ত। তো অনেক বছর, প্রায় 3.5 বছর বেতন ছাড়াই পড়াইছি তাকে আমি, 3.5 বছর বা 4 বছরের কাছাকাছি। পরে ওই ছেলেটা বুয়েটে চান্স পাই, ইলেকট্রিক্যালে চান্স পাওয়ার পর সে আমাকে ফোন করে জানাইনি, সবাই আমাকে ফোন করে জানাচ্ছে। আমি নিজেই ফোন করলাম তাকে, ফোন করে বললাম, ভাই তুমি বুয়েটে চান্স পাইছো, এটা আমার আই ফিল প্রাউড অফ ইউ, আমার খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে আমি চান্স পাইছি ওরকম মনে হচ্ছে। তখন ছেলেটা বলে, ও আচ্ছা স্যার ঠিক আছে, তো তুমি আমাকে একটা ফোন দিবা না? স্যার আমি তো ব্যস্ত ছিলাম, আর আপনি তো ফোন দিচ্ছেন, ঠিক আছে হয়ে গেল।
তারপরে আমি বললাম না, তুমি ফোন দিলে ভালো লাগতো আর কি, আর তুমি একটু জানাবা না? ঠিক আছে, ব্যস্ত ছিল, অসুবিধা নেই, তুমি কোচিং এ আসো, তোমাকে আমি মিষ্টি খাওয়াবো, অনেক চেষ্টা করছো। বলে স্যার বুঝতেছেন তো স্যার ব্যস্ততা, এখন স্যার সানরাইজে ক্লাস নিতে বলতেছে, ওমেকাতে ইত্যাদি ইত্যাদি কোচিং এর নামটা বলতেছে, খাতা কাটতে বলতেছে, আমার তো স্যার সময় নাই। তারপরে আপনি যেহেতু বলছেন আমি আসবো। আমি বললাম তাই, তোমার সময় নাই? তারপর বলে হ্যাঁ স্যার সময় নাই। ও তোমার মাকে নিয়ে আসো, আমি আমি একটু কথা বলি। তখন বললো স্যার আমার মা তো আরো ব্যস্ত। আমি স্যার সময় নাই স্যার, সরি স্যার। আমি আর একটা কথা বলি স্যার, আপনাকে একটা বুদ্ধি দিই যদি কিছু মনে না করেন। আমি বললাম বলো ভাই। তখন আমার চোখ দিয়ে টপ টপ পানি পড়তেছে, আমি তো ও তো দেখতে পাচ্ছে না, ও তো ফোনে, আমি তো ফোনে। বলো। বলে স্যার আপনার কোচিংটা তো মোটামুটি চিটাগাং এ ভালো, আপনি তো কখনো লিফলেট ছাপান নাই, প্রসপেক্টাস ছাপান নাই, একটু প্রচার প্রচার করেন, প্রচার না করলে তো স্যার হয় না স্যার। একটা প্রসপেক্টাস ছাপান, আমরা যারা ভালো করছি আমাদের কাছ থেকে একটা সাক্ষাৎকারের মতো নেন, এগুলো ছাপাই দেন, ছাপাই দিলে স্যার দেখবেন আপনার কোচিং হিট হয়ে যাবে। তাই? জি স্যার, আপনি তো মনে হয় আর কিছু করবেন না স্যার। যেহেতু আর কিছু করবেন না, তাহলে স্যার এটা করে যেহেতু আছেন, একটু স্টুডেন্ট বাড়লে স্যার ভালো লাগবে, আপনি আমার শিক্ষক ছিলেন তো ভালো লাগবে আর কি। আমি স্যার, আমাকে বললে আমি ভালো ভালো কিছু কথা লিখে দিব, আরো অনেকে তো আছে, সবাইকে আমি বলে আমি পাঠাই দিব আপনাকে, তাহলে স্যার আপনি একটু ভালো কামাই করতে পারবেন আর কি, আপনার তো এটা দেখতে হবে। তখন আমার কাছে মনে হলো কি প্রিয়া ভাই, যে ছেলেকে আমি 3.5 বছর ফ্রি পড়াইছি, সেই ছেলে যদি আমাকে পয়সা কামাই করানো শেখায়, সেই পয়সা আমার দরকার নাই। আমি ঠিক করলাম কোচিং ছেড়ে দিব, আর পড়াবো না। আরেকটা ঘটনা ঘটছিল, আমার অনেক গার্ডিয়ানরা কোচিং এর বাইরে গিয়ে বিভিন্ন কথাবার্তা বলতেন যে সুশান্ত স্যার এত পড়াশোনা করছে, চুয়েটে পড়াশোনা করতেছে, ওটা কমপ্লিটও করে না। তখন অনেকে টিপ্পনি কাটতেন, আসলে ব্যাপারটা কি ইঞ্জিনিয়ারিং পড়া তো অনেক কঠিন, ওনার বোধহয় মাথায় কুলাচ্ছে না, ওই জন্য উনি এটা কমপ্লিট না করে আমাদের ছেলে পেলেকে পড়াচ্ছে, উনার পক্ষে এর থেকে ভালো কিছু করা সম্ভব না। তাদের মধ্যে আমার যারা প্রিয় গার্ডিয়ান ছিলেন, সেই প্রিয় গার্ডিয়ানদের মধ্যে একজন দিব্যর বাবা। দিব্য আমার একটা স্টুডেন্ট, ও বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এখন। তিনি এসে একদিন আমাকে বললেন, স্যার একটা কথা বলতাম যদি কিছু মনে না করেন। হ্যাঁ আঙ্কেল বলেন বলেন। বলে আপনি একটু চুয়েট থেকে ডিগ্রিটা কমপ্লিট করেন না? করবো কেন? বলে আপনার সম্পর্কে এই কথাগুলো বলে, আপনার সম্পর্কে বলে আপনি নাকি এর চেয়ে ভালো কিছু করতে পারবেন না লাইফে, এই কারণে এটা করতেছেন। তাই কি ভাই, সেই কাজটা করে দেখানো সবচাইতে আনন্দের, যে কাজটা পুরো পৃথিবী বলে আপনি করতে পারবেন না, সেটা করে দেখানো। আমি এই দুটো ঘটনার কারণে আমি পুরো পৃথিবীকে যে আমি কিছু একটা করতে পারি, এটা দেখানোর জন্য আমি কোচিং ছেড়ে দিচ্ছি, একদম ছেড়ে দিচ্ছি, মানে ছেড়েই দিচ্ছি। তখন কিন্তু আমার পার মান্থ ইনকাম 3.5 লাখ টাকা। যখন দেখা করা শুরু করলাম, তখন আমার টার্গেট হচ্ছে 30তম বিসিএস পরীক্ষার ফর্মটা আমাকে কিনতে হবে। আমি যদি সার্টিফিকেট না পাই ফর্ম কিনতে পারবো না। এই 30তম আপনার ফার্স্ট বিসিএস? একমাত্র, নট অনলি ফার্স্ট বিসিএস, আমি আমার লাইফে একটাই চাকরি পরীক্ষা দিচ্ছি। ও ম্যান, ওটা সম্পর্কে অনেকেই জানেন, বাট এত ডিটেল আমি জানতাম না, আজকে অনেকেই জানবেন। ওয়াও। স্যারের সঙ্গে যখন আমি দেখা করা শুরু করলাম স্যারের সঙ্গে, তখন আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল চুয়েটে। প্রোগ্রামটা ছিল চুয়েট আইসিটি ফেস্ট, অর্থাৎ আমাদের যারা অ্যালামনাইরা ছিল, অ্যালামনাইরা সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল, একটা উৎসব হচ্ছিল, আইসিটি উৎসব হচ্ছিল চুয়েটে। ওকে। তো স্যার আমাকে বললেন তোমাকে কিন্তু এখানে অনেক কাজ করতে হবে। স্যার আপনি যা বলেন তাই করবো। তখন তো স্যার যদি বলে যে আমার বাসা ঝাড়ু দিয়ে দাও, আমি তাও দিব, আমার শুধু সার্টিফিকেট দরকার, আমার একটু ওখান থেকে স্যারের হাত থেকে নিজেকে ছাড়ানো দরকার যেভাবেই হোক। তো একটা ম্যাগাজিন বের হয়েছিল, ম্যাগাজিনের এডিটর ছিলাম আমি। হ্যাঁ স্যার করে দিব, কোনো সমস্যা নাই। তখন স্যার বললেন আমার কিছু রিসার্চ পেপার লিখে দিতে হবে, তাও দিব স্যার, সমস্যা নাই। স্যার তখন মাস্টার্স করছিলেন। বললো অডিটোরিয়ামটা একটু ঠিকঠাক করে দাও। আমি এমন হয়েছে অডিটোরিয়ামের মধ্যে চেয়ার টেয়ারও সরাইছি, মানে স্যার আমাকে যা যা করতে বলছে আমি ওই শ্রমিকদের সাথে চেয়ার সরানোর কাজও করছি, স্যার আমাকে করতে বলছে আমি করছি। তারপর বললো প্রোগ্রামে তোমাকে উপস্থাপনা করতে হবে, প্রোগ্রামের দুটো পার্ট, একটা হচ্ছে টেকনিক্যাল পার্ট, ওটার উপস্থাপনা করতে হবে ইংলিশে সারাদিন ব্যাপী, আর একটা কালচারাল পার্ট, ওটা তোমাকে উপস্থাপনা করতে হবে না। ওকে স্যার তাও করবো। আমি উপস্থাপনা করতাম চুয়েটে পড়ার সময়, তখন কবিতা আবৃত্তি করতাম, যার ফলে উপস্থাপনা করতে ভালো লাগতো, কবিতা আবৃত্তিও করতাম ওই সময়টাতে। আমি ঠিক আছে উপস্থাপনা করে দিব, তোমাকে স্ক্রিপ্ট লিখতে হবে, লিখে দিব স্যার, কোনো সমস্যা নাই। এরপর টেকনিক্যাল পার্টটা শেষ হওয়ার পর, সেদিন অনুষ্ঠানের ঘটনাটা বলি, কালচারাল পার্টটা যখন শুরু হলো, তখন শুরুর দিকে একটা পর্ব ছিল এরকম যে স্টেজে সবাই উঠবে, ব্যাচ ওয়াইজ উঠে সবাই পরিচয়টা দিবে, যে আমি অমুক জায়গায় আছি, তার পরিচয়টা কি, সে কোথায় কি করছে না করছে পরিচয়টা বলবে। তো আমি তো ছিলাম 2002 ব্যাচ। তো 2002 ব্যাচকে যখন স্টেজে ডাকা হলো, তখন আমি স্যারকে গিয়ে বললাম, অন্ধকার, স্যার আমাকে উঠতে হবে? বলে হ্যাঁ উঠতে হবে, তুমি 2002 ব্যাচ না, যাও ওঠো। স্যার আমি তো এখনো পাস করি নাই স্যার। বলে না ওঠো।
উঠে বলো। আর স্যার আমি ওখানে গিয়ে স্যার কি বলবো, আসলে আমি তো স্যার কিছু করি না। বলে বলবা তুমি বিজনেস ম্যাগনেট, তুমি আপ টু ইন্টারমিডিয়েট পড়াশোনা করছো, ইন্টারমিডিয়েট পাস, বলবা, অসুবিধা কি, যাও যাও। স্যার আমি বলতে পারবো না স্যার, এখানে জুনিয়ররা সবাই বসে আছে স্যার, 500-600 স্টুডেন্ট বসে আছে, যারা বেশিরভাগই আমাদের জুনিয়ররা বসে আছে, আমি স্যার কিভাবে বলবো, স্যার আমাকে মাফ করে দেন। আমি তখন হাত জোর করে ফেলছি অন্ধকারে স্যারের সামনে, সুশান্ত যাও, ওঠো। স্যার আমি তো স্যার পাশ করি নাই স্যার, আমি কেন উঠবো স্যার, আমি তো স্যার। বলে তুমি গিয়ে বলবা আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করছি, আমি এখন বিজনেস করতেছি, আমি বিজনেস ম্যাগনেট হবো, তোমাদের সবাইকে আমি চাকরি দেবো, যাও বলো। স্যার আমাকে মাফ করে দেন, আমি পারবো না, আমার স্যার আছে কবিতা আবৃত্তি করতে হবে স্যার, কালচারাল অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করতে পারবো না। তুমি একটা দুঃখের কবিতা আবৃত্তি করবা, তোমার যদি কান্না পায় দুঃখের কবিতা আবৃত্তি করবা। তখন স্যার এটা হচ্ছে বাতাসে লাশের গন্ধ কবিতাটা, রুদ্র মোহাম্মদ শহীদুলের, ওটা স্যার দুঃখের কবিতা না। বলে না না ভাই, তুমি দুঃখের কবিতা সিলেক্ট করো, তুমি সব পারো, সুশান্ত পাল পারে না কোনো কাজ আছে, যাও যাও যাও। হ্যাঁ স্যার আমি আপনার পা ধরতে পারবো। বলে কি ফাজিল কোথাকার, যাও এখান থেকে, তুমি পাশই করবো না, তোমার প্রজেক্ট কিন্তু আমার হাতে, এই কথাটাই বলছে আমাকে। তখন আমার আর প্রাণে পানি নাই, উঠে গেছে, একদম চিন্তা ভাবনা না করে উঠে গেছে। তখন খালি ভাবতেছি মনে মনে যে হে সৃষ্টিকর্তা বা ঈশ্বর যেটাই বলেন, এই মুহূর্তটা শেষ হোক, আমার লাইফ থেকে এই মুহূর্তটা শেষ হোক, আমি আর নিতে পারতেছি না। তো আমার বন্ধুরা সবাই দাঁড়িয়েছিল এবং আমার কাছে মনে হচ্ছিল মানুষ তো বিভিন্ন কারণে মারা যায়, হার্ট অ্যাটাক করে তো মারা যায়, আমি যদি এই মুহূর্তে মারা যেতাম, আমার হাতে মাইক্রোফোনটা আসার আগে যদি আমি মারা যেতাম কত ভালো হতো। আমি মৃত্যু চাচ্ছি। আর ভাই কি হয় কি, আপনি যখন মৃত্যু চাইবেন তখন মৃত্যু আপনার কাছে আসবে না, আপনি যখন বুঝতে পারবেন না তখন মৃত্যু চলে আসবে। আমি এত করে চাইতেছিলাম মৃত্যুটা, মৃত্যু আসে নাই, মৃত্যুর পরিবর্তে মাইক্রোফোন চলে আসছে। মাইক্রোফোন ইজ ডেথ। আসার পর আমি যে কথাটা বলছিলাম, আমি সারা জীবন ভুলবো না হয়তো বা সেই কথাটা, এক্স্যাক্টলি কোট করতেছি, যা বলছি তাই। আমি তখন কান্না পাচ্ছে, কান্না করি নাই, বাট কণ্ঠটা ভারী হয়ে আসছিল। আমি বললাম, সবাই কোনো কিছু করা বলতে যা বোঝায় তেমন কিছু আমি এখনো করছি না, তবে তেমন কিছু করার চেষ্টা করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। এটা বলে পাশের জনকে মাইক্রোফোন দিয়ে আমি পেছনে চলে গেছি, ব্যাক স্টেজে দৌড়াইয়ে, ওখানে বেসিন ছিল একটা, কান্না করতেছি বাচ্চাদের মতো, আর চোখে পানি দিচ্ছে। তখন আমার এক বন্ধু পেছন থেকে এসে জড়াই ধরছে আমাকে, কিরে বেটা কাঁদিস কেন তুই? বন্ধু আমি নিতে পারতেছি না, সবাই হাসাহাসি করতেছে, আমি নিতে পারতেছি না, আমার কথাটা শুনে সবাই হাসতেছে, আমি নিতে পারতেছি না। বলে কি দেখ, তোকে তো আগে অনেক পড়াশোনা করতে বলছি, তুই তো এরকম ক্যালিভারের ছেলে না, তুই কেন আগে পড়াশোনা করিস নাই বল? পুরুষ মানুষ কখনো কাঁদে না, কাঁদবি না গাধা, ঘুরে দাঁড়ানোর চেষ্টা কর। তখন আমি তাকে জড়াই ধরে কান্না করে দিচ্ছি, আমার এই বন্ধুটাকে। তখন আমার কাছে মনে হয়েছে কি, প্রিয় ভাই, লাইফে অন্তত একটা মানুষ থাকা দরকার, একটা বন্ধু থাকা দরকার, যাকে জড়াই ধরে কান্না করা যায়। হাসাহাসি করার জন্য অনেককেই পাবেন ভাই, কান্না করার জন্য কাউকে পাবেন না। আমি সেই বন্ধুটাকে তখন পাইছিলাম। তো এই ঘটনাগুলো আমার মধ্যে এতটাই জেদ তৈরি করে দিচ্ছে, এতটাই কষ্ট দিচ্ছে আমাকে। আমি বিশ্বাস করেন ডেলি 15 থেকে 16 ঘন্টা পড়াশোনা করতাম, ডেলি 15 থেকে 16 ঘন্টা, আমার ঘুম টুম চলে গেছিল। বিসিএস আমাকে কিছু একটা করে দেয়, বিসিএস আমাকে কিছু একটা করে না, আমি শুধু চাকরি পেতে হবে। সবাই বলছিল বিসিএস টা কঠিন, আমি 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 একটা চাকরি পাবো, এটা আমার মনে হয়েছিল, একটা আইডেন্টিটি দরকার, একটা আইডেন্টিটি আমার দরকার। ইভেন আমি যে তারিখে 30তম বিসিএস পরীক্ষার ফর্ম জমা দিছি, সেই তারিখ ছিল ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট। আমি আগের দিন বিকালবেলা চুয়েট থেকে পিপিসি পাইছি, প্রফেশনাল পাস সার্টিফিকেট। আগের দিন বিকালবেলা সার্টিফিকেটটা ড্র করে পরের দিন সকালে লাইনে দাঁড়ায় ফর্ম জমা দিছি। ওই দিন ফর্ম জমা দেওয়া না গেলে আমি অ্যাপ্লাই করতে পারতাম না, লাস্ট ডেট ছিল সেই দিন। তো আমাকে একজন জিজ্ঞেস করছিলেন, আচ্ছা তুমি ফরেন যে ফার্স্ট চয়েস দিতে চাইতেছো? আমার ইচ্ছা ছিল ফরেন ফার্স্ট চয়েস দিব, কারণ সবাই বলে ফরেন ভালো, ফরেন অ্যাফেয়ার্স, বিশেষ ফরেন অ্যাফেয়ার্স। তুমি যে ফরেন ফার্স্ট চয়েস দিবা, তুমি কি বাংলাদেশে প্রথম 20 জনের মধ্যে থাকতে পারবা, প্রথম 20 মধ্যে থাকতে পারবা? তাহলে না ভাই, এরকম তো পারবো না। তাহলে ফরেন ফার্স্ট চয়েস দেওয়ার দরকার নাই, তুমি যদি কনফিডেন্ট হও তুমি প্রথম 20 জনের মধ্যে আসতে পারবা, তাহলে ফরেন ফার্স্ট চয়েস দাও, আর না হলে পাবা না, শুধু শুধু দিয়ে লাভ নাই। আর তোমার প্রথম বিসিএস যেহেতু, এমনিতেও প্রথম বিসিএস না হতে পারে, যদি হয়ও বা ফরেন দিলে হবে না, তোমাকে ভাইবা বলে খুব হ্যারাস করবে, প্রথম বিসিএস এ ফরেন দেওয়া যায় না। এরকম ভয় লাগাই দিচ্ছে। আমি ভাবলাম তাই তো, প্রথম 20 জনের মধ্যে আমি তো আসলে আসতে পারবো না, অতটুকু ক্যালিবার আমার নাই, আর অনেক কঠিন। তারপর আরেকজন বলল, তোমার কি বিদেশে থাকার ইচ্ছা? আমি বললাম না, আমি বাংলাদেশে থাকবো।
বাংলাদেশে থাকলে তো তুমি ফরেন ফার্স্ট চয়েস দিয়ে লাভ নাই, তোমাকে বিদেশে বিদেশে থাকতে হবে। তো আমি বললাম আচ্ছা, সবকিছু মিলে আমি ফরেনটা ফার্স্ট চয়েস দিলাম না। ফার্স্ট চয়েস দিলাম কাস্টমস, সেকেন্ড দিয়েছিলাম পুলিশ, থার্ড দিয়েছিলাম অ্যাডমিন, ফোর্থ ট্যাক্স, ফিফথ বিসিএস ইকোনমিক, সিক্সথ বিসিএস অডিট, সেভেন্থ আনসার। এভাবে ছিল, আরগুলো মনে নাই। 14টা চয়েস দিয়েছিলাম, ফরেন দিয়ে নাই। আমার টোটাল বিসিএস জার্নিটা ছিল 6 মাসের মতো, 5-6 মাসের মতো। এই প্রশ্নটা আমি এই কারণে করেছি যে অনেকে বিসিএস করবেন যারা, তারা এই এপিসোডটা দেখবেন, এবং শুধু তাই না, আমি মনে করি বিসিএস ছাড়াও অনেকে দেখবেন। একটা মানুষ, আমি এরকম শুনি আমাদের ইউনিভার্সিটি লাইফে এরকম বলে যে বিসিএস করার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে ফার্স্ট ইয়ার থেকে, অনার্স ফার্স্ট ইয়ার থেকে। যাদের বিসিএস টার্গেট থাকে ওরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে। সো 3 বছর 4 বছর লাগে। অনেকে বলে দুধ দিয়ে গোসল করার কথা, যে দুধ দিয়ে গোসল করে পড়তে বসো, তারপরে যেদিন চান্স পাবো এরপরে হচ্ছে ওর বাকি গোসলটা করো। তো এই হচ্ছে অবস্থা। তো ওনার টাইম ডিউরেশন ছিল 6 মান্থ। এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ বলেন তারপর। হ্যাঁ, সব মিলিয়ে 5 থেকে 6 মাসের মতো ছিল। তখন আমি দেখলাম আমি সাধারণ জ্ঞানটা কিছুই পারি না। সো আমাকে এখানে বেশি জোরটা দিতে হবে। আমার বিবেকের কাছে আমি পুরোপুরি পরিষ্কার ছিলাম, আমার ওই প্রিপারেশনে কোনো ফাঁকি ছিল না। ভূতের মতো পরিশ্রম করছি, ভূতের মতো। এবং তখন আরেকটা ঘটনার জন্য আমি আইবিএ তে পরীক্ষা দিই। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে তুমি বিসিএস পরীক্ষা দিছো, আইবিএ তে কেন পরীক্ষা দিলা? একটার সঙ্গে তার একটা কোনো মিল নাই। এটার পেছনে একটা ছোট্ট জেদ কাজ করছিল, ওটা একটু শেয়ার করি। আমার এক বন্ধু, ও যখন শুনলো আমি বিসিএস পরীক্ষা দিচ্ছি, তো চুয়েট থেকে বিসিএস পরীক্ষা দেওয়ার ট্রেনটা তখন ছিল না, কেউ বিসিএস পরীক্ষা দিত না। তখন সে বলল, হ্যাঁ সুশান্ত বিসিএস পরীক্ষা দিবে না তো কে বিসিএস পরীক্ষা দিবে? ও তো ফার্স্ট ক্লাস নাই, ও তো সেকেন্ড ক্লাস। আমার কিন্তু ভাই অনার্সে সেকেন্ড ক্লাস ছিল, আমার রেজাল্ট ছিল 2.74, এবং ইঞ্জিনিয়ারিং এ 2.74 পাওয়াটা অনেক কষ্ট, কারণ এটা পাইতে হলে আপনাকে অনেক কষ্ট করে পড়াশোনা না করে বসে থাকতে হবে। আমি এটাই করছি, আমার ছিল 2.74। আমাদের যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন বলতো 2টা জিনিস পড়া খুব খুব কঠিন, একটা হচ্ছে ফার্স্ট ক্লাস পাওয়া, একটা হচ্ছে ফেল করা। একটা পড়ে শুনে আমার অনেকদিন পরে মনে পড়লো এটা আসলে। ফার্স্ট ক্লাস পাওয়া সোজা, কম্পিউটার সায়েন্স তো ফার্স্ট ক্লাস পাওয়া সোজা। আমি পড়তামই না ভাই। মানে আমার ব্যাপারটা ছিল এরকম, আমি চুয়েটে ঢোকার সময় সেকেন্ড ছিলাম মেরিট লিস্টে, আর বের হওয়ার সময় সেকেন্ড ছিলাম পেছন দিক থেকে, এরকম ছিল আমার ব্যাপারটা। তো তখন আমার এই বন্ধুরা বললো, ও তো অনেক জায়গায় পরীক্ষাই দিতে পারবে না, পরীক্ষা দেওয়ার জন্য 3 লাগে, ও তো 2.74, ও বিসিএস না দিলে কে বিসিএস দিবে? ও তো বিসিএস ছাড়া কোনো গতি নাই, ও তো বিসিএস পরীক্ষা এই জন্যই দিচ্ছে। তোদের কি মনে হয় সে কর্পোরেটে পারবে? কর্পোরেট ঢুকতে পারবে না সে কর্পোরেটে, এই জন্য রাগ করে। তখন আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, বাংলাদেশে কর্পোরেট সেক্টরে যাওয়ার জন্য যেটা সবচেয়ে ভালো গেটওয়ে সেটা হচ্ছে আইবিএ, ঢাকা ইউনিভার্সিটি আইবিএ। ফাইন, আমি আইবিএ তে পরীক্ষা দিব, চান্স পাবো, কিন্তু সেই ডিগ্রিটাকে কোনো কাজে লাগাবো না। আমি শুধু দেখাই দিতে চাই আমার কর্পোরেটে যাওয়ার মতো সুযোগ ছিল, আমি ইচ্ছে করে যাই না। কেউ যেন আমাকে বলতে না পারে আমি নিরুপায় হয়ে বিসিএস পরীক্ষা দিচ্ছি, এটা যেন কেউ বলতে না পারে। খুব জরুরি। আমি যখন 30তম বিসিএস পরীক্ষা দিচ্ছি, তখন যেদিন আমার আইবিএ তে ইন্টারভিউ, যে সময়ে ইন্টারভিউ, সেই সময়ে আমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পরীক্ষা, লিখিত পরীক্ষা। আমার তো মাথা নষ্ট, কি করব। পরে আইবিএ তে গেলাম, বোধহয় রোববার ছিল, রোববার আমার আইবিএ 10টার স্লটে আমার ইন্টারভিউ, আবার 10টায় আমার রিটেন পরীক্ষা। আমার রিটেন পরীক্ষা সেন্টার চট্টগ্রামে, আর আইবিএ তো ঢাকায়। কিভাবে কি সম্ভব না। গেলাম, বৃহস্পতিবার পরীক্ষা দিয়ে চলে গেলাম রোববারের পরীক্ষার জন্য। গিয়ে স্যারদের হাতে পায়ে ধরার মতো অবস্থা, যে স্যার আমার এরকম এরকম অবস্থা, আমাকে স্যার একটু অন্য সময় পরীক্ষা দেওয়ার সুযোগ দেন। অন্য সময় মানে আইবিএ কি তোমার কথা মতো চলে? অনেক বকাঝকা করছে, অনেক। আমি তো নাছোড় বান্দা, আমি পজিটিভ ইয়েস কার্ড না নিয়ে ওখান থেকে বেরোবো না, কোনোভাবে বেরোবো না। স্যার আমাকে একটু সুযোগ দেন, বলে নো, কোনোভাবেই সম্ভব না। পরে অনেক হাতে পায়ে ধরার পর বললেন, আচ্ছা তোমাকে যদি আমি ইভিনিং স্লটে দিই, তুমি তো আসতে পারবে না, চিরং থেকে তুমি কিভাবে আসবে পরীক্ষা দেওয়ার জন্য? স্যার আমি ফ্লাই করবো। তোর পাগল, ফ্লাই করবা? ফ্লাই করো, আসতে পারবা না, ফ্লাইট দেরি হয় না। স্যার আমি চেষ্টা করবো, আমি পারবো স্যার, আমাকে একটু সুযোগ দেন। তখন বলতেছে, দেখো সুশান্ত, ভেবে দেখো যেন কথা ঠিক থাকে। আচ্ছা কথা ঠিক থাকবে স্যার, আমি আসতে পারবো। তখন একটা এয়ারলাইন্স ছিল, ওটা এখন নাই, জিএমজি, জিএমজি নাকি ভুলে গেছি তো, জিএমজি মনে হয়, ওটা এখন আর নাই। আমি এর আগে কখনো লাইফে প্লেনে চড়ি নাই,
ওই গাড়ি আমার প্রথম প্লেনে চড়া। তো আমি টিকিট করলাম, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পরীক্ষা দিয়েছি আমি 2.5 ঘন্টা, 3 ঘন্টার জায়গায়। আমার এখনো মনে আছে। মানে শুধুমাত্র এখানে আসতে হবে এই কারণে। আমার পরীক্ষা শেষ 1টায়, আমি 12:30টায় রুম থেকে বের হয়ে গেছি খাতা দিয়ে, 12:30টায়, আধা ঘন্টা লিখেই নাই। বের হলাম, আমার মা বসেছিল, মাকে নিয়ে সিএনজি করে এয়ারপোর্টের দিকে দৌড়। এয়ারপোর্টে গিয়ে দেখলাম ফ্লাইটটা ডিলে আছে। ফ্লাইটটা ছিল 3:15, সেটা ডিলে আছে 1.5 ঘন্টা ডিলে। আমার তো মাথায় হাত, আমি কিভাবে কি করব। তো এর আগে ঘটনাটা একটু বলি। এয়ারপোর্ট থেকে শাহবাগ অনেক দূর, কিন্তু তখন তো আর এই সমস্ত ফ্লাইওভার হয়নি, তখন অনেক জ্যাম করতো। আর এখনকার মতো লকডাউন ছিল না, তখন কিচ্ছু ছিল না। এয়ারপোর্ট থেকে শাহবাগ যাব, কিভাবে যাব, এটার জন্য একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে। তখন আমার এক দিদি আছেন, শারমিন মুইজ খান, আমার দিদি। উনি আমার চেয়ে বয়সে অনেক অনেক বড়, আমার মায়ের বয়সে, কিন্তু ওনাকে আমি দিদি ডাকি, আপু ডাকি। তো উনি ওনার এক ফ্রেন্ডকে বলে দিলেন, ওনার ফ্রেন্ডের নাম হচ্ছে জোহরা বিবি ইরা। উনি ওই সময় ওয়ান ব্যাংকের ডিএমডি ছিলেন, এখন বোধহয় ম্যাডাম আছেন যমুনা ব্যাংকে। তো তখন উনি জোহরা বিবি ইরাকে বললেন যে এই ছেলেটা আসতে চাই শাহবাগে, কিভাবে হেল্প করা যায়। তখন আমাকে ইরা ম্যাডাম নক করে বললেন, আমার একজন বাইকার তোমার জন্য থাকবে, আপনার জন্য একজন বাইকার থাকবে এয়ারপোর্টে, আপনি জাস্ট নেমে তার বাইক করে চলে আসবেন, আর কোনো ওয়েতে আপনি আসতে পারবেন না সঠিক সময়। কারণ আমার তখন ইন্টারভিউ ছিল 6টায়, 5:45 মধ্যে আমাকে এসে রিপোর্টিং করতে হবে রাহি স্যারের কাছে। ও স্যারের নাম হচ্ছে রাহি স্যার। আমার সেই প্লেন ছাড়লো 4:30টার দিকে, 4:30টায় ছাড়লো। তাও ওই বিমানে আসতে পারি নাই, বাংলাদেশ বিমানে একটা ফ্লাইটে চলে আসছে। যিনি ওখানে বসেছিলেন ওনার নাম হচ্ছে রোমেল ভাই, যিনি বাইকার। আই এম গ্রেটফুল টু হিম। তো উনি বসেছিলেন, তো সেই বিকাল 4টা থেকে বসেছিলেন আমার জন্য। আর সে আমি নামলাম তখন মনে হয় 5:40। আচ্ছা, আমার যেখানে 5:30টায় রিপোর্ট করার কথা, আমি এয়ারপোর্টে নামলাম 5:40। এরপর তো উঠলাম বাইকে। ওঠার পরে ওনার সঙ্গে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালাম, ভাই হ্যান্ডশেক বাদ দেন, আপনি বাইকে ওঠেন। বলে আপনাকে ঠিক মতো পৌঁছে দিতে না পারলে আমার চাকরি নাই। উনি হচ্ছেন ইরা ম্যাডামের জুনিয়র কলিগ, অনেক জুনিয়র কলিগ। তো যখন উঠলাম তখন কিন্তু আমি অলরেডি মানে ভাইবাতে ইন্টারভিউতে পড়ার জন্য যে ড্রেসটা, ওই ড্রেসটা পরে উঠছি, কিন্তু সাদা শার্ট, টাই পরা ছিল, ব্ল্যাক প্যান্ট, সবই ঠিক ছিল। তখন বলে, ভাই আপনার ইন্টারভিউ কয়টায়? বললাম, ভাই 6টায়। বলে, অসম্ভব, হবে না। তারপর আপনি আমাকে নিয়ে পৌঁছায়। বলে, হ্যাঁ আমি পৌঁছাই দিব, বাট হবে না, আমাকে মাফ করে দিয়ে, আমি আমার কোনো ত্রুটি ছিল না, আমি এখানে 4টা থেকে ওয়েট করতেছিলাম। যে ভাই আমি শুধু বেঁচে থাকতে পারলে হবে, আপনি যেভাবে বাইক চালান সেভাবে বাইক চালান, অসুবিধা নাই। তখন উনি এসে বললেন, বলে আমি পুরান ঢাকার ছেলে ভাই, আমি বাইক চালাই গত 18 বছর ধরে, আমার বাইকে কোনো সমস্যা নাই, আপনি শুধু চুপচাপ থাকেন, ভয় না পেলেই হইলো। তাহলে ভাই ভয় পাবো না। উনি ফুল স্পিডে বাইক চালাচ্ছেন, আমার চুল টুল গুলো পুরো একদম খাড়া হয়ে গেছে, টাই গুলো পেছনে চলে গেছে, এক বিভৎস অবস্থা। তো এবং আমি আমার লাইফে কখনো এত জোরে বাইক চালাতে কখনো কাউকে দেখি নাই আর কি। সিনেমাতে দেখছি, বাট রিয়েল লাইফে দেখি নাই। হেলমেট ছিল না আমার, তো হেলমেট ছিল না, ভাইয়ার তো হেলমেট ছিল, রোমেল ভাইয়া তো হেলমেট ছিল। রোমেল ভাই বলছে, শুধু আপনি ভয় পাইয়েন না। শুধু আমাকে উনি একটা কথা বারবার বলতেছিলেন, ভাই অ্যাক্সিডেন্ট হবে না, আপনি ভয় পাইয়েন না, এই কথাটা বারবার বলতেছিলেন। এবং আমরা জ্যামে পড়ছি, আমরা সিগন্যালে পড়ছি, আমরা ওই যে ট্রেন যাবার সময় একটা নামাই দেয় না, বারে নামাই দেয় না, ওখানে পড়ছি। এখনো মনে আছে জায়গাটার নাম আমি মনে করতে পারছি না। বারটা নামবে, আমাকে বলে, সুশান্ত ভাই আপনি মাথাটা নিচু করেন তো একটু। উনি নিচু করে কারো কথা না শুনে ওই নামতেছে, ওই অবস্থায় ওটা নিচ দিয়ে আমরা চলে গেছি অনেক জোরে। এবং আমি আমার লাইফে কাউকে এত রাফ বাইক ড্রাইভিং দেখি নাই। তা সত্ত্বেও আমরা পৌঁছাইছি 7:30টায়, সন্ধ্যা 7:30টায়। জ্যাম টাইম ছিল রাস্তায়। সন্ধ্যা 7:30টায় কি ওই মানে আইবিএতে 6টায় রিপোর্ট করার কথা? হ্যাঁ, 5:45 রিপোর্ট করার কথা। আর আমি আইবিএতে গিয়ে পৌঁছালাম তখন 7:30টা। তখন রাহি স্যার আমাকে দেখে বললেন, রাহি স্যার হচ্ছে মার্কেটিং এর টিচার, আইবিএ সবচেয়ে পপুলার টিচারদের মধ্যে একজন। তো উনি আমাকে দেখে বললেন, I told you earlier, you cannot reach here in time. আমি সরি। কিসের সরি? আইবিএ তোমার সরিতে চলে? যাও বেরো, যাও বেরো। আমি তো ওখান থেকে আসবো না। তখন বাবু স্যার ছিলেন একজন,
তো বাবু স্যার তখন রাহিসাকে বললেন, স্যার আজকে রাস্তায় অনেক জ্যাম, আমি স্যার জানি পার্সোনালি, আর এই ছেলেটা তো স্যার চেষ্টা করছে, ওর ফ্লাইট মিস হয়ে গেছে, কি করবেন স্যার বলেন? ও তো কোনো দোষ নাই, ওর ফ্লাইট ডিলে করছে। তাই ও কি তোমার আত্মীয় হয়? না না, আত্মীয় হয় না স্যার, একটু দেখেন না স্যার, এত কষ্ট করে আসছে, দেখেন স্যার ওর দিকে তাকান, কেমন লাগছে সেটাকে দেখেন স্যার, উদ্ভ্রান্ত লাগতেছে না স্যার, ও মিথ্যা কথা বলতেছে না, অ্যাটলিস্ট উই শুড গিভ হিম এ চান্স। বলে দেখো বাবু, সব ইন্টারভিউ উঠে গেছে অলরেডি, ইন্টারভিউ ইজ ওভার, ওর জন্য আমরা ইন্টারভিউ কেন বসাবো? হু ইজ হি? হি ইজ নাথিং। তখন বলে স্যার একটু, একটা ছেলে পড়ার অনেক শখ আইবিএতে, ও স্যার ডেডিকেটেড, দেখতেছেন না স্যার, ও আজকে পরীক্ষাও ঠিক মতো দেয় নাই, বিসিএস পরীক্ষা। চিটাগং থেকে বিসিএস দিয়ে আপনি ঢাকায় আসতেছেন? চিটাগং থেকে বিসিএস দিয়ে ঢাকায় আসছি, তাও ফ্লাইট টাইট মিস করে। এরপরে আমার কিন্তু রিটার্ন টিকিট কাটা আছে 8টায়, রিটার্ন টিকিট 8টায় কাটা আছে। 7টায় পৌঁছেছে না 8টায় না, সরি 9টায় রিটার্ন টিকিট কাটা আছে, 9টায়। ইয়েতে কোন এয়ারলাইন্স মনে নাই, 9টায় আমার টিকিট কাটা আছে যে আমি পরীক্ষা দিয়ে আবার চলে যাবো মোটরসাইকেলে করে। এরপর রাহি স্যার দয়া পরবশ হয়ে স্যারদের আবার সবাইকে ডাকালেন, ডাকাই বলে একটা স্পেশাল ভাইয়া বোর্ড গঠন করতে হবে একটা স্টুডেন্টের জন্য, আপনারা একটু আসেন। তো সিনিয়র স্যার যারা ছিলেন সবাই এসেছিলেন। দেখি চিটং থেকে আসছে কোন ছেলে, বিসিএস পরীক্ষা দিয়ে এলেন। প্রায় 18 মিনিট আমাকে ভাইবা জিজ্ঞেস করছে, 18 মিনিট। এবং বিশ্বাস করেন সেই দিন আমার মধ্যে কিছু একটা ভর করা বলে না, আমি ভর করাটা বিশ্বাস করি না, কিন্তু ওই দিনের পর থেকে বিশ্বাস করি, কিছু একটা ভর করছিল। আমি এতটা ভালো ইংলিশে কথা বলতে পারি না, অনর্গল ইংলিশে কথা বলছি, ওখানে তো ইংলিশে কথা বলতে হয়, কিছু একটা ভর করছে এবং আই ওয়াজ ফ্লুয়েন্ট বললে ভুল হবে, ফ্লুয়েন্টের যদি স্বপ্ন ইংরেজি বলি ওই টাইপের, মানে সুপার ফ্লুয়েন্ট টাইপের কিছু একটা হয়েছে এবং এভরিথিং ওয়াজ অলরাইট, এভরিথিং ওয়াজ ইন মাই ফেভার, আমার পক্ষে ছিল সবকিছু। ওরা বলছিল তুমি অবসর, তুমি কি করো অবসরে? বললাম স্যার আমি তেমন কিছু করি না। তুমি গান গাইতে পারো? না পারি না। তুমি তো এটি লিখছো, ফর্মে লিখছো, তোমার হবি হচ্ছে সিঙ্গিং, এই গান গিয়ে শোনাও। গান গিয়েও শোনাইছি, মানে ইট ওয়াজ এ রিয়েলি ভেরি এন্টারটেইনমেন্ট নিয়ে নিছে আর কি। হ্যাঁ, তো না পরে আবার একজন স্যার বললেন যে হ্যাঁ ভালো গান করে ইত্যাদি ইত্যাদি, মানে ওরা অ্যাপ্রিসিয়েট করছে। পরে হঠাৎ করে একজন স্যার বললেন তুমি যে এতক্ষণ যে গল্প বললা, ওই গল্পটা আপনারা যদি কেউ পড়তে চান আপনারা সাপলুডুর জীবন লেখাটা পড়তে পারেন। সাপলুডুর জীবন লেখাটা পড়লে আমি এটুকু বলতে পারি আপনার লাইফে একটু হলেও পরিবর্তন আসবে। সাপলুডু লেখা, এটা কি আপনার ফেসবুকে স্ট্যাটাস আছে? এটা আমার ফেসবুকে আছে, আমার ওয়েবসাইটে আছে। আচ্ছা, ওয়েবসাইটের ঠিকানাটা বলে দেন আপনি। ওয়েবসাইট হচ্ছে www.sushantopal.com। আচ্ছা, গুগলে সার্চ করলে হবে SUSHANTAPAUL.com। ওখানে ওই সাপলুডুর জীবন দিয়ে সার্চ করলে হবে। ইভেন গুগলে সাপলুডুর জীবন দিয়ে সার্চ করলে চলে আসে, এটা খুবই পপুলার লেখা, অনেকবার পড়া হয়েছে। তো এরপরে একজন স্যার হঠাৎ করে বললেন আচ্ছা ইয়াং ম্যান তুমি ফিরবে কি করে, তোমার ফ্লাইট কাটা আছে? তখন আমি হেসে বললাম জি স্যার কাটা আছে। কয়টায়? 9টায়। ওনারা ঘড়ি দেখলেন 8:20। তুমি তো এয়ারপোর্ট যেতে পারবে না ভাই। বললাম স্যার সমস্যা নাই। সমস্যা নাই মানে কালকে পরীক্ষা নেই তোমার? জি স্যার। কি পরীক্ষা কালকে? অঙ্ক। মাই গড। মানে ওরা তখন বলতেছে তুমি আইবিএ তে চান্স পেলে কি পেলে না এটা পরের কথা, তুমি তো বিসিএস পরীক্ষা দিতে পারবে না। আমি স্যার না দিতে পারলে আর কি করবো স্যার। তখন আমি অলরেডি ছেড়ে দিছি যে আমি বিসিএসটা হবে না, আইবিএটা হয়তো হবে, বিসিএসটা হবে না। আইবিএ হবে কিনা তাও তো জানি না ভাই। তো আমি বের হলাম, দেখলাম রুবেল ভাই তখনও দাঁড়ায় আছে। ওরা মজা করে বলছিল তোমার বাইকার আছে কিনা দেখো, দেখো তোমাকে আকাশ দিয়ে নিতে পারে কিনা, মজা করে বলছে। তো রুবেল ভাই বলতেছে ভাই এয়ারপোর্টে যেতে পারবেন না? তো পারবো না, আপনি চলে যান, আপনাকে অনেক ধন্যবাদ রুবেল ভাই। তো ওনাকে জড়াই ধরলাম। তখন আমার মানে পুরো শরীর ছেড়ে দিছে আর কি, হালকা হয়ে গেছে, যে আমার আর কোনো টেনশন নাই, একটা পালকের মতো ভাসতেছি। তখন আমার ছোট ভাই ও ঢাকায় ছিল তখন, সে সময় আমার যে বিজনেস পার্টনার আরেকজন ছিল আরেফিন, সেও ঢাকায় ছিল। তা আমরা সবাই মিলে হাকিম চত্বরে গিয়ে চা খাচ্ছি, যেতে পারবো না আর কি লাভ। হঠাৎ করে আমার এক এক্স স্টুডেন্ট, ওর নাম হচ্ছে রিপন চক্রবর্তী, সে আমাকে এসে বললো আচ্ছা দাদা কালকে অঙ্ক পরীক্ষা দিবেন না? আমি বললাম ভাই বাসে যাবো না, বাসে অনেক জ্যাম ট্যাম বাঁধবে, আর এখন বাসের টিকিট পাবো কি পাবো না, কালকে আমার সকাল 10টায় পরীক্ষা। দাদা আমি আজকে চিটং যাওয়ার কথা, আমার টিকিটটা আপনি নেন। আমার ট্রেনের টিকিট কাটা আছে। আমি বললাম তোমার যেতে হবে না? তখন সে হেসে বলল দাদা আমার বাবা একটু অসুস্থ, দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু বাবাকে দেখাশোনা করার জন্য তো লোক আছে, কিন্তু আপনি যদি পরীক্ষাটা দিতে না পারেন দাদা আপনাকে কে দেখবে, আপনি যান। টিকিটটা নিলাম ওর কাছ থেকে,
ট্রেনে উঠলাম তুনা নিশিথা, 11টা ট্রেন ছাড়ছে 12:30টায়। এরপরে কুমিল্লায় আসার পর ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, ট্রেনের ইঞ্জিন নষ্ট, ইঞ্জিন সারাইছে। আমি তখন অলরেডি লাখের উপর ছেড়ে দিচ্ছে, হবে না, দিতে পারবো না পরীক্ষা, কারণ আমি 10টার আগে যদি পৌঁছাতে না পারি আমি কিভাবে পরীক্ষা দেব। যাই হোক, ট্রেনটা এরকম কোন রকমে চিটং এসে পৌঁছালো। যখন চিটং এসে পৌঁছালো তখন বাজে 10টা 10, চিটং স্টেশনে পৌঁছালো। আমার মধ্যে হঠাৎ করে একটা আশা জেগে উঠলো, দেখি না পারি কিনা। বাসায় গেলাম, বাসায় গিয়ে মাত্র জাস্ট আমার পরীক্ষার দিতে যা যা লাগে বোর্ড টোর্ড গুলো নিয়ে মা বাবাকে বললাম আমাকে আশীর্বাদ করো, বের হয়ে পড়ছি। সিএনজি যেটা পাইছি ওটাতে উঠে চলে গেছে। প্রতিদিন পরীক্ষার হলে আমার মা সঙ্গে যায়, সেদিন আমার মা সঙ্গে যায় নাই, সুযোগ পাই নাই, গেছি। যখন আমি সম্ভব বারবার বলি শুধু গায়ের নাম শিওর উঠেছে, কিন্তু দেখানো হয় না কখনো। দেখেন কতবার, ওনাকে তো চেনেন আপনারা, উনি কি করেছে বিসিএস এ। তারপরে যখন গেলাম তখন বাজে হচ্ছে 11টা বাজতে 7 মিনিট বাকি, 1 ঘন্টা অঙ্ক পরীক্ষা 2 ঘন্টার। আমরা জানি অঙ্ক পরীক্ষা 2 ঘন্টার, মানসিক দক্ষতা থাকে 1 ঘন্টা, অলরেডি 1 ঘন্টা গন, 2 ঘন্টার মধ্যে। যাওয়ার পরে দেখি একজন ম্যাজিস্ট্রেট পুলিশ আমাকে ঢুকতে দেবে না, নিয়মও তো নাই, নিয়মও নাই। আমি হাত জোর করলাম, আমি বললাম এই অবস্থা, আমি ঢাকা থেকে আসছি, এসে আপনার গল্প রাখেন তো। তখন আমি বললাম স্যার আমি আপনার পায়ে জড়ায় ধরতে রাজি আছি স্যার, আমাকে স্যার পরীক্ষাটা দেওয়ার সুযোগ দেন স্যার, সারা জীবন আপনার কথা মনে রাখবো স্যার। পুলিশ সদস্যরা বলছে না না স্যার, ওর কাছে নকল থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলছে। তখন বলে দেখি আপনার সার্টিফিকেট গুলো দেখি। আচ্ছা আমাদের সার্টিফিকেট সঙ্গে নেই স্যার, প্রবেশপত্র আছে, দেখেন। কোথায় পড়াশোনা কোথায়? বললাম স্যার চুয়েটে। ও ঢাকায় গেছিলেন পরীক্ষা দেওয়ার জন্য। তো ঢাকায় কি দেওয়ার কি দরকার ছিল, আপনি তো বিশেষ পরীক্ষা দিচ্ছেন। স্যার আমার একটা ড্রিম ছিল স্যার আইবিএ তে পড়বো। আমি স্যার অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে স্যার গেছি, আমি কখনো স্যার আপনার সঙ্গে দেখা হলে আমি গল্পটা বলবো। এখন স্যার আমাকে একটু পরীক্ষা দেওয়ার সুযোগ দেন, 1 ঘন্টাতে স্যার নাই, আমি যা পারি 1 ঘন্টায় তাই লিখবো স্যার। বলে আপনি ইঞ্জিনিয়ার মানুষ, আপনি পারবেন, ওটা সমস্যা না। তখন উনি কি মনে করে জানি না, উনি বললেন যান। উনি তখন আমার ফোন করে দিচ্ছেন, ফোন করে বলছে একটা ছেলে পাঠাচ্ছি, ওকে ঢুকতে দিন। পরীক্ষা দিতে বসলাম, তখন 11টা 4 অঙ্ক পরীক্ষা দিলাম এবং আমার অঙ্কে ফুল মার্কস ছিল। ওই 1 ঘন্টা পুরো লাগে নাই, অঙ্কগুলো সোজা ছিল, অঙ্কগুলো সোজা ছিল। তবে হ্যাঁ, এটা অঙ্ক ছাড়া অন্য কোনো পরীক্ষা হলে আমার বিসিএস পাস করা হইতো না, অঙ্ক বলেই সম্ভব ছিল। বাকি তো লিখতে হয় অনেক, বিসিএস কিন্তু লিখতে হয়, আপনার ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, বাংলাদেশ, এগুলো তো অনেক বেশি লিখতে হয়। লিখতে মানে প্রচুর লিখতে হয়। আমার এখনো মনে আছে, এত বেশি লিখতে হয়। আমি রুশিট নেওয়ার জন্য ওখানে ওই প্রথম পৃষ্ঠায় বৃত্ত ভরাট করার জায়গা থাকে না কিছু, আমার সবগুলো জায়গা ফিল আপ হয়ে গেছে। এরপরে আমি রুশিট নিচ্ছি, 2টা রুশিট নিচ্ছি। আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম ম্যাডাম আমি কোথায় খাতার নাম্বারটা কোথায় লিখবো, লেখার জায়গা নেই। ম্যাডাম বললেন আপনি একটা কাজ করেন, আপনি লিখে দেন, লিখে একটা বৃত্ত বানান, ওটাকে ভরাট করেন। ওটার পর আমি আরো একটা রুশিট নিচ্ছি, এত বেশি লিখতে হয় ওখানে। তো আমি আপনাদের বলি, যখন আপনি কোনো কিছু পেতে চাইবেন, যদি আপনার নিয়ত পরিষ্কার হয়, মন পরিষ্কার হয়, লক্ষ্যটা ঠিক থাকে, কোনো না কোনো ভাবে পেয়ে যাবে। আই ডু বিলিভ ইট। পুরো পৃথিবী কনস্পায়ার করে, পুরো পৃথিবী মিলে ষড়যন্ত্র করে হলো আপনাকে সেটা পাইয়ে দিবে। দেখেন আমার পরের দিন পরীক্ষাটা হচ্ছে ম্যাথ, অন্য কোনো পরীক্ষা তো হতে পারতো না, পারতো। রাহি স্যার আমাকে ফেভার নাও করতে পারতেন, ওই সময় আমি ট্রেনের টিকিটটা নাও পেতে পারতাম, অনেক কিছুই হতে পারতো। সব ব্যাটে বলে মিলে গেছে। একটা কথা বলে, মানুষ যখন 2 নৌকায় পা দেয় চলতে পারে না। আমি বলি 2 নৌকায় পা দিলেও চলা সম্ভব, যদি নৌকা 2টাই সমান গতিতে একই ভাবে সামনের দিকে চলে। আপনি পড়বেন না, আমার নৌকা 2টা এভাবেই চলছিল। ইট ওয়াজ লাক, আর কোনো কিছু না, ভাগ্য। রেজাল্টের কথাটা বলি, ভাইবার কথাটাও বলবো। তো আইবিএ ভাইবাটা তো বললাম, ওখানে তো আইবিএ তে হয়ে গেল। বিসিএস ভাইবাটা নিয়ে একটু বলি। বিসিএস লিখিত পরীক্ষা দিয়েছি এবং কোনো ফাঁকি দিই নাই। আমার মনে ছিল আমি প্রতি 3 মিনিটে গড়ে 1 পৃষ্ঠা লিখেছি, 3 মিনিটে গড়ে 1 পৃষ্ঠা বাংলার ক্ষেত্রে। আর ইংলিশের ক্ষেত্রে প্রতি 5 মিনিটে গড়ে 1 পৃষ্ঠা লিখেছি। অনেক দ্রুত লিখতে হয়, কিন্তু কোটেশন দিয়ে অনেক দাগিয়ে লিখতে হয়, মানে প্রেজেন্টেশনটা ভালো হতে হয়। আপনিও তো পরীক্ষা দিচ্ছেন, আপনি জানেন বিষয়টা, ভালো হতে হয়। I tried my level best. মানে আমার শরীরের একটা রক্তকণিকা ছিল না যে রক্তকণিকা ফাঁকি দিয়েছে।
আমি আমার সবটুকু ঢেলে দিই, সবটুকু। মানে এরপরে কি হয় আমি জানি না, কিন্তু আমি চেষ্টার কোনো ত্রুটি করি নাই, এটুকু বলতে পারি। যাই হোক, পরে যখন ভাইবা দিয়েছি, ভাইবার এক্সপিরিয়েন্সটা বলি। ভাইবার জন্য কিন্তু বলা যায় না যে আমি অনেক পড়াশোনা করলাম, আমি ভালো করতে পারবো, কিছুই বলা যায় না, সম্পূর্ণ লাক। আমি ভাইবা নিয়েও সিরিয়াস ছিলাম, এতটাই সিরিয়াস ছিলাম আমি সালাম দেওয়া শিখেছিলাম। আমার এখনো মনে আছে, ভাইবা পরীক্ষার আগে 1-1.5 মাস আমি তখন আইবিএল হলে থাকতাম, হোস্টেল বলে, হল তো না, হোস্টেল বলে, গ্রিন রোডে, ওখানে থাকতাম। আমি প্রথম তখন 1-1.5 মাস সালাম দেওয়া শিখেছিলাম। আমি ক্যান্টিন বয় থেকে শুরু করে সকলকে বলতাম আসসালামু আলাইকুম, শুধু সালাম দেওয়া শেখার জন্য। এবং এখন আমার কলিগরা বলে, আমার সিনিয়র কলিগরা বলেন যে সুশান্তের মতো সুন্দর করে সালাম অনেক মুসলিম ছিল দেয় না। আমি খুব সুন্দর করে সালাম দিতে পারি, ওটা ওই সময় শিখেছিলাম। ঢুকলাম ভাইবা দেওয়ার জন্য। আমি খুব সংক্ষেপে বলি, ভাইবা আমার বিসিএস ভাইবাটা হয়েছিল মাত্র 4 থেকে 5 মিনিটের। এবং আমি তখন ভেবেছিলাম আমার বোধহয় হবে না, এত কম সময় কেন রাখলো আমাকে, যেখানে আইবিএর ভাইবাটা হয়েছিল 18-20 মিনিটের মতো। আমার এত প্রিপারেশন বিসিএস এর জন্য, আমাকে কেন জিজ্ঞেস করলো না, কিন্তু কিছু করার নাই। আমি পরীক্ষা দিয়েছিলাম রাশিদা ম্যাডামের বোর্ডে। ঢুকলাম, ঢুকে সালাম টালাম দিলাম। সালাম টালাম দেওয়ার পরে আমাকে প্রশ্ন অনেকগুলোই করেছিল। আমাকে প্রায় 85% প্রশ্ন ছিল ইংলিশে। অনেকে ধারণা থাকে বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস দিলে কোশ্চেন হয় ইংলিশে, বাকিগুলোতে বাংলা হয়। মিথ্যা কথা। আমার নিজের ছিল কাস্টমস, কিন্তু আমার 85% প্রশ্নের উত্তর আমি দিয়েছি ইংলিশে, সাবজেক্ট মানে ইনস্ট্রাকশনে। তো আমার বোর্ডে ছিলেন রাশিদা ম্যাডাম। তো রাশিদা ম্যাডাম ছিলেন, একজন রিডার সেক্রেটারি ছিলেন, একজন পত্রিকা সম্পাদক ছিলেন, 3 জন ছিলেন। প্রথমে টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ, এটা একদম কমন কথা। আমি ভাইবা বোর্ডের একটা পয়েন্ট বলি, যে পয়েন্টটা অনেকেরই হয়তো কাজে লাগবে। আমাদের লাইফে আমরা অনেক কিছু করি যেগুলো আমাদের কাছে মনে হয় ভুল করছি, কিন্তু কিবরিয়া ভাই, আমি আমার লাইফে অনেকগুলো কাজ ভুল করছি যে ভুলগুলো আমার জন্য সঠিক ছিল, যে ভুলগুলো আমার লাইফকে পুরো চেঞ্জ করে দিয়েছে। কিন্তু যে ভুলগুলো সেই মুহূর্তে আমাকে দংশন করছিল, কেন করলাম ভুলটা, পরে বুঝতে পারছি এই ভুলটা না করলে আমার কাজটাই হতো না। তেমন একটা ঘটনা ঘটছিল আমার বিসিএস এর ভাইবা দিতে গিয়ে। বলি তো, টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ, এগুলো কমন কোয়েশ্চেন, এগুলো জিজ্ঞেস করছে। কেন তুমি ইঞ্জিনিয়ার হয়ে কাস্টমসে আসতে চাইছো, এগুলো কমন কোয়েশ্চেন জিজ্ঞেস করছে। বাজেট নিয়ে জিজ্ঞেস করলো। আর যিনি সচিব মহোদয় ছিলেন, তিনি রিটায়ার্ড সেক্রেটারি, উনি কিভাবে যেন বুঝে ফেললেন আমার ন্যাক হচ্ছে সাহিত্যে, অথচ আমার পড়াশোনা তো লিটারেচারে না, সায়েন্সে। কিন্তু উনি বুঝে ফেললেন আমি সাহিত্য ভালোবাসি। কি করে বুঝলেন সেটা আমি জানি না। উনি হঠাৎ করে আমাকে লিটারেচার থেকে প্রশ্ন করা শুরু করলেন। আমি তো খুশি, কারণ আমি তো এগুলো পারি। ইংলিশ থেকে প্রশ্ন করা শুরু করলেন, সংস্কৃত থেকে প্রশ্ন করা শুরু করলেন, যে সংস্কৃত সাহিত্য যেগুলো বঙ্গানুবাদ করা হয়েছে এগুলো থেকে প্রশ্ন করা শুরু করলেন। আই ওয়াজ সো হ্যাপি, বিকজ যদি আমাকে কম্পিউটার সায়েন্স থেকে জিজ্ঞেস করতে আমি পারতাম না। যদি আমার কম্পিউটার সায়েন্সের গ্রাজুয়েশন, আমি কিন্তু পারতাম না, কিন্তু সাহিত্য থেকে জিজ্ঞেস করছে, এটা আমি খুব খুশি। আমার ভাইবা বোর্ডের সেকেন্ড লাস্ট যে পোর্শনটা, ওটা ছিল আমার টার্নিং পয়েন্ট, সেটা বলি। ম্যাডাম সাধারণত কথা বেশি বলেন না, রাশিদা ম্যাডাম খুবই ভদ্র, শুনেন শুধু। শেষে উনি বললেন, তো বাবা তুমি এখন কি করো? ম্যাডাম কিছু করি না। জব তো করো না? না ম্যাডাম। পড়াশোনা? ম্যাডাম একটা মাস্টার্স করছি। তো কিবরিয়া ভাই, আমি ওখানে যাবার আগে, ভাই বোর্ডে ঢোকার আগে আমার প্ল্যান ছিল আমি ওদেরকে এনিয়ে বিনিয়ে বলে দেবো আমি আইবিএ তে পড়াশোনা করি। কেন বলবো? কারণ ওটা বললে মার্কস একটু ভালো দিবে। সবাই জানে আইবিএ সবচেয়ে ভালো একটা জায়গা, সো এই ছেলেটা ওখানে পড়ে মানে হচ্ছে ছেলেটা ব্রিলিয়ান্ট, তাকে একটু বেশি মার্কস দিই। আমি একদম সংকল্প করে ঢুকছি, আমি ওখানে গিয়ে যে কোনো ভাবেই হোক ওদেরকে বলে দিব যে আমি আইবিএ তে পড়াশোনা করি। এটা বলাটা আমার উদ্দেশ্য না, মার্কস পাওয়াটা হচ্ছে উদ্দেশ্য, যাতে আমি কিছু মার্কস পাই ওটার বিনিময়ে। কিন্তু ভাই, টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ আমি এটা বলতে ভুলে গেছি। আমি এতক্ষণ ধরে যে কথা বলছি ওদের সাথে, আমি আইবিএ এর নামগন্ধ উচ্চারণ করি নাই, কিছুই বলি নাই। আমাকে ম্যাডাম জিজ্ঞেস করছে তুমি কি করো? ম্যাডামকে বললাম ম্যাডাম আমি পড়াশোনা করি। কি পড়াশোনা? বলে ম্যাডাম মাস্টার্স করতেছি। তখন আমি আইবিএ কথা বলতেছি না। বলে মাস্টার্স? তখন পাশের যিনি পত্রিকা সম্পাদক ছিলেন স্যার বললেন, ওই যে ইঞ্জিনিয়ারদের একটা ফ্যাশন হয়েছে তো, ওরা না ফ্যাশন এটা বলে নাই, বলছে ইঞ্জিনিয়াররা তো মাস্টার্স করে, বুয়েট থেকে এমএস টেমএস করে, তো তুমি কি বুয়েটা নাকি বাবা? বললাম না স্যার, বুয়েটা না স্যার, আমি এমবিএ করতেছি। ও আচ্ছা, ইঞ্জিনিয়ারদের ফ্যাশন হয়েছে একটা, ওরা ওই এমবিএ করে, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইভিনিং একটা এমবিএ করে রাখে, পরে এগুলো নিয়ে কাজে লাগায়, এরকম কিছু একটা করতেছে মনে হয়। আমি তাও কিছু বলি না। ম্যাডাম বলো, আচ্ছা আচ্ছা তুমি এমবিএ করতেছো,
জি ম্যাডাম এমবিএ করতেছি। ওই ঢাকা ইউনিভার্সিটির ইভিনিং এমবিএ। তখন আবার ওই স্যার বললেন, ও আচ্ছা ইভিনিং এমবিএ করতেছো, আমার ভাতিজাও তো করে। আমার ভাতিজা ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে পড়াশোনা করছে ইলেকট্রিক্যালে, ও ইভিনিং এমবিএ করতেছে। তো তুমি কিসে করতেছো? তুমি তো ওকে চিনতে পারো, তোমার 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 ডিপার্টমেন্ট কি? তখন ম্যাডাম বললেন, ও আচ্ছা তুমি ইভিনিং এমবিএ। না ম্যাডাম, আমাদের ক্লাস সকালে হয়। আমি তখনও ভাই আইবিএর নামটা বলিনি, আমি নার্ভাস হয়ে গেছিলাম, ওই সময় আমি নার্ভাস ছিলাম অনেক। সকালে হয়? তুমি চুয়েটে পড়ছো না? জি জি স্যার। চুয়েটে পড়লে সকালে কেমনে ক্লাস হবে? তুমি তো ওদেরটা না, তুমি তো বাইরের, তোমার তো ইভিনিং এ ক্লাস হওয়ার কথা। স্যার আমি রেগুলার এমবিএ করতেছি। ম্যাডাম বলেন, রেগুলার এমবিএ ব্যাপারটা একটু বুঝাই বলো তো, জিনিসটা কি? আমি বললাম, আমাদের ক্লাস তো ম্যাডাম সকালে হয়। তো তুমি ইভিনিং এমবিএ তে না, ঢাকা ইউনিভার্সিটির? না ম্যাডাম, আমি আইবিএ তে। ও তুমি আইবিএ তে পড়ো? বললাম জি ম্যাডাম। দেখি নড়ে বসছে আক্ষরিক অর্থে। পরে পাশে যিনি ছিলেন, এই তুমি আইবিএ তে পড়ো নাই কেন? একদম এভাবে করে বলছে। আমি বললাম স্যার, বলে ম্যাডাম আইবিএ তে পড়ে, ভালো স্টুডেন্ট। আমি তো আর হ্যাঁ বলতে পারি না উত্তর, আমি চুপ করে আছি। তখন ওই স্যার বললেন, হ্যাঁ তখন আমার অলরেডি দুইটা সেমিস্টার শেষ, কিন্তু আমি মানে বলতে ভুলে গেছি। তো ম্যাডাম তখন বলছে, না উই আর ইমপ্রেসড বাই ইউর পোলাইটনেস। তখন ম্যাডাম বললেন, উই আর ইমপ্রেসড উইথ ইউর পোলাইটনেস, ভালো ছেলেটা ভালো। ম্যাডাম বললেন, তখন আচ্ছা ঠিক আছে তুমি আসতে পারো। ম্যাডাম আমি চলে যাব? না চলে যাও তুমি, আমরা বুঝে গেছি, যাও। থ্যাংক ইউ। খেয়াল করেন, ওরা সবাই ধরে নিছে আমি পোলাইট, ওরা সবাই ধরে নিছে আমি ডাউন টু আর্থ, আমি অনেক ভদ্রবিধে আমি বলি নাই। কিন্তু ঘটনা হয়েছে কি, আমি বলতে ভুলে গেছি নার্ভাসনেসের কারণে। এবং আমি যদি না বলে যেতাম, আমি যদি নার্ভাস না হতাম, তাহলে এই ব্যাপারটা আমার পক্ষে কাজ করতো না। লাক, আসলে লাক। আই ওয়াজ সো লাকি এবং দে ওয়ার ভেরি ইমপ্রেসড উইথ মি। এই সোলাকিটা বলতেছে না, এই সোলাকি মানুষটা জাস্ট আধা ঘন্টা আগে বলছে যে আমি সুইসাইড করার জন্য একটা বিশাল পেয়ালা হাতে নিচ্ছিলাম। সো দিস ইজ লাইফ। জিনিসগুলো খুব সূক্ষ্মভাবে খেয়াল করার বিষয় আছে। হ্যাঁ বলেন, তারপরে পরীক্ষার রেজাল্ট দেওয়ার দিনের ঘটনাটা বলি, মজা পাবে। তো আমরা তো সবাই বিসিএস পরীক্ষার রেজাল্টের জন্য ওয়েট করছিলাম, আর বিসিএস পরীক্ষার রেজাল্ট নিয়ে অনেক রিউমার ছড়ায়, আজকে দিবে দোস্ত, কালকে দিবে, আমার চাচা পিএসসির অমুক, আমি অমুকের থেকে শুনছি, মানে বিশাল রিউমার। আমরা সবাই ওয়েট করতেছি, দেয় না কেন। নভেম্বরের 1 তারিখ 2011 সাল রাত 11:40 আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিলাম। এর কারণটা হচ্ছে, পরের দিন নভেম্বরের 2 তারিখ আমার জন্মদিন ছিল। তো আমি ভাই একটা জিনিসে বিশ্বাস করি, সেটা হলো আমি যখন কোন একটা ইবাদতের মধ্য দিয়ে আছি, যে কোনো টাইপের ইবাদতের প্রধান শর্ত হচ্ছে আমাকে সাফার করতে হবে, আমাকে কষ্ট ভোগ করতে হবে। যে ইবাদতে কষ্ট ভোগ হয় না, সেই ইবাদত কোন ইবাদতই না, এটা আমি বিশ্বাস করি, এটা আমার ফিলসফি। যেহেতু ওই সময়টাতে আমি একটা ইবাদতের মধ্য দিয়েছিলাম, একটা মিশনের মধ্য দিয়েছিলাম, তখন কেউ যদি আমাকে ভালো কোনো কথা বলতো, আমাকে অ্যাপ্রিসিয়েট করে কোনো কথা বলতো, আমার গায়ের চামড়া জ্বলে যেত। আমার কাছে মনে হতো এই ভালো কথাগুলো শোনার যোগ্য আমি না। যেই ছেলে তার বাবা মাকে কাঁদাইছে, সে ছেলে কেন ভালো কথা শুনবে, এই কথাগুলো মনে হতো। তো পরের দিন যেহেতু আমার জন্মদিন, আমি ভাবলাম আমার অ্যাকাউন্টটাকে আমি ডিঅ্যাক্টিভেট করে দিই। ডিঅ্যাক্টিভেট না করলে অনেকে উইশ করবে, আমাকে ভালো কথা বলবে, যে কথাগুলো আমি ডিজার্ভ করি না। আমি যেটা ডিজার্ভ করি না সেটা আমি কি করে নিব? আমার দরকার নেই ভালো কথা। আমি তখন চাইতাম সবাই আমাকে গালি দিক, সবাই আমাকে লাথি মারুক, সবাই আমাকে চর মারুক, আমি এটা ডিজার্ভ করি। আমার শাস্তিটুকু আমি যদি না নিই, যে মানুষ তার শাস্তিগুলো নিতে জানে না, সেই মানুষ কোনো মানুষই না। এটা আমার কাছে মনে হয় যে আমি আমার শাস্তিগুলোকে নিই। আমি ডিঅ্যাক্টিভেট করে বের হয়ে পড়লাম। তারপরে অনেকে মুখস্থ ছিল, 2-1 বন্ধু বান্ধব, তারা উইশ করেছে, কাউকে রিপ্লাই করিনি। পরদিন দুপুর 2টার দিকে আমার মোবাইল একটা ফোন আসলো। আমার এক বন্ধু ফোন করলো, দোস্ত তোদের রেজাল্ট কিন্তু আজকে হয়ে যাবে। সে 28 বিসিএস এ আছে, সে খুবই রেসপন্সিবল একটা ছেলে, খুবই রেসপন্সিবল, না জেনে কথা বলে না। সে যখন বললো দোস্ত রেজাল্ট কিন্তু আজকে হয়ে যাবে, আমার চাচার কাছ থেকে খবরটা পাইছি, ও চাচা আসলে পিএস এর মেম্বার। তখন তো আমার বুক ধক ধক করা শুরু করছে।
এতদিন ভাবতেছি রেজাল্ট হয় না কেন, রেজাল্ট হয় না কেন, আর তখন ভাবতেছি আজকে কেন হচ্ছে, কি দরকার, আর কয়েকদিন পরে হতো। ভেরি কমন ফিলিংস। এরপরে ভাই আমি টেনশন রিমুভ করার জন্য তখন আমি প্রচুর সিনেমা দেখতাম। আমি আমার লাইফে সিনেমা দেখছি, বই পড়ছি প্রচুর। আমি সিনেমা দেখা শুরু করলাম 400 ব্লোস। এটা আমার আগেও দেখা, কিছুক্ষণ দেখার পর এটা ভালো লাগতেছে না, আমার মাথায় কাজ করতেছে না। টেনশন রিলিজ করার জন্য ভাই আমি তখন দেখা শুরু করলাম গডফাদার। ওরে বাবা, গডফাদার আসলে খুব মনোযোগ না দেখলে বোঝা যায় না, একটা বড় সমস্যা। ওগুলো আমার আগে দেখা আছে, কিন্তু টেনশন কমানোর জন্য কোন ছাগল গডফাদার দেখে বলেন? আমি গডফাদার দেখতেছি বসে বসে, 3:45 বাজে। বাসায় তখন আমি, আমার মা, ছোট ভাই নাই বাসায়, বাবা কোর্টে, ছোট ভাই টিউশনিতে, ও টিউশনি করতাম। আমাকে একজন ফোন করলেন, উনি কোচিং এর ডিরেক্টর, আমি যে কোচিং এ পড়তাম ওটা ডিরেক্টর, রাজু ভাই। ফোন করে বললেন, ভাই আপনাদের রেজাল্ট হয়েছে, আপনি ফার্স্ট হয়েছেন মিয়া। কি ভাই ফার্স্ট হয়েছি মানে? মস্করা করতেছে। মানে ফার্স্ট কি হওয়া যায় নাকি? ইটস ওকে, আমার রেজাল্ট হয়েছে, আমি চাকরি পেতে পারি, ফার্স্ট হয়েছি। তাহলে ফার্স্ট হয়েছি মানে রাজু ভাই বুঝি নাই আমি। রাখেন 30, 26, 53, এটা আপনার রোল নাম্বার না? জি ভাই 30, 26, 53, ওই কাস্টমসে আপনার এক নাম্বারে আছেন আপনি। তাহলে ভাই আপনি আরেকবার দেখেন এটা কিসের। বলে ভাই রাখেন তো, আমাকে অনেকে ফোন দিতেছে, আপনি নিজে দেখেন। এরপরে আমি ফোনটা রাখলাম, রাখার পর ইন্টারনেটে ঢুকলাম, ঢোকার পর পিএসসি ওয়েবসাইটে অনেক কষ্ট করে ঢুকলাম, তখন অনেক হ্যাং থাকে। নামালাম পিডিএফ ফাইলটা, নামিয়ে দেখলাম যে ফন্টে রেজাল্ট দেওয়া ওই ফন্ট আমার কম্পিউটারে নাই। পরে একজনকে ফোন করে ফন্ট কি খবর নিলাম। আমি কিন্তু ভাই কম্পিউটারে কোনো কিছু জানি না, মানে আমি ইভেন এমন হয় আমার যদি কম্পিউটারে ছোটখাটো সমস্যা হয় যেগুলো আমি সলভ করতে পারি, আমি নিজের হাতে সলভ করি না, আমার ভাইকে ডাকি। এখনো এগুলো নিয়ে আমার একটা মানে ভীতি কাজ করে কম্পিউটার নিয়ে। পরে আমি ফন্টটা নামালাম, নামানোর পর দেখলাম বিসিএস শুল্ক আবগারি প্রথম রোল নাম্বারটা 30, 26, 53। আমি প্রথমে তাকাই ছিলাম কিছুক্ষণ, আমি ভালো করে দেখতেছি, একদম বাচ্চারা যেভাবে করে পড়ে আঙ্গুল দিয়ে দিয়ে, এটা কি অপেক্ষমান তালিকা নাকি মেধা তালিকা দেখতেছি বারবার। দেখলাম যে না, এটা মূল তালিকা। বুঝতেছিলাম না আমি আসলে কি করব। আমি ঝিম ধরে বসে থাকলাম, ভাবলাম 10 মিনিট দেখি, যদি কোনো কারেকশন দেয় তখন, এটা তো ভুলও হতে পারে। 10 মিনিট ধরে, 10টা মিনিট যে কিভাবে গেছে আমি জানি না। আবার নামালাম, ভাই দেখি কোনো কারেকশন নাই, সত্যি সত্যি আমার রোল নাম্বারটা 1 নাম্বারে। আমি তখন চিৎকার করে আমার মার কাছে গিয়ে বলে, মা আমি ফার্স্ট হয়েছি, মা আমি ফার্স্ট হয়েছি। মা উঠে বলে, তুই ফার্স্ট হয়েছিস? বলে মা কান্না করে দিছে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে রেজাল্টের পরে আমার আনন্দের ব্যাপারটা কি ছিল, আমি শুধু একটা কথা বলবো, আমার মায়ের চোখের পানি, আর কিছু না। ওইটাই শুধু আমার মনে পড়ে। আমার মা বোকা মানুষ তো, উনি তো বিসিএস কি বোঝে না, একেবারেই বোঝে না। জানতো একটা চাকরির পরীক্ষা দিচ্ছি, সহজ সরল মানুষ। যখন প্রার্থনা করতো তখন আমার মা ঈশ্বরকে বলতেন, আমার ছেলেকে তুমি বিসিএস পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট করে দাও। মা তো ফার্স্ট ক্লাস যে হয় না সেটাও বোঝে না, আন্দাজে ফার্স্ট ক্লাস ফার্স্ট করে দাও। আমি মাকে পরে একদিন বলছিলাম, মা তুমি যদি জানতে বিসিএস পরীক্ষা কতটা কঠিন পরীক্ষা, তুমি এটা বলা সাহসও করতে না। কিন্তু আমাদের মা বাবার প্রেয়ার গুলো কিন্তু ওই গড অলমাইটি শুনে ফেলে কিভাবে না কিভাবে জানো। আমার মা বোকা, না বুঝে একটা জিনিস চেয়ে ফেলছে, কিন্তু গড অলমাইটি দিয়ে দিছে কোনো না কোনো ভাবে। ওই জন্য লাইফে ভাই কখনো মা বাবার মনে কষ্ট দিতে নাই, কখনো না। ওনারা যে জিনিসটা আমাদের জন্য বলেন, পুরো পৃথিবী মিলেও উল্টা কথা বললেও ওই জিনিসটাই হবে ওনারা যেটা বললেন। এরপরে বাবাকে ফোন দিলাম, বাবা কোর্ট থেকে চলে আসছে দৌড়ায়, ছোট ভাই মিষ্টি নিয়ে আসছে। ভাই তখন আমার কাছে মনে হয়েছে মানে রেজাল্ট পাওয়ার আগের আমি আর রেজাল্টটা জানার পরের আমি এক আমি না। অ্যাটলিস্ট এই একটা মানুষ, আমি ফোন দিলে ফোনটা ধরবে মানুষ, আর কিচ্ছু না ভাই। আমি ফোন দিলে ফোনটা ধরবে আমাকে, আমি কোথাও গেলে আমার সাথে কথা বলবে দুইটা, আমার বন্ধুরা আমাকে তাচ্ছিল্য করবে না, আমাকে নিয়ে আমার মা বাবাকে কথা শোনাবে না। আমি যতগুলো জন্মদিনে উপহার পাইছি সব উপহারই কোনো না কোনো মানুষ দিছে আমাকে। এই প্রথম ঈশ্বরের কাছ থেকে, আল্লাহর কাছ থেকে একটা উপহার পাইছি জন্মদিনে। এবং মনে রাখবেন,
আল্লাহ যখন আপনাকে সরাসরি কোনো উপহার দেয় ছোটখাটো হবে না, সেটা অনেক বড় হবে। আমার সেই জন্মদিনে আমি দ্বিতীয়বারের মতো জন্মগ্রহণ করলাম পৃথিবীতে। অসাধারণ। কত সাল বলছিলেন? 2011। 2011 সালে নভেম্বরের 2 তারিখ। 2011, আজকে হচ্ছে 9 বছর। এই 9 বছরে সুশান্ত পাল কোথায় আছে, কি অবস্থায় আছে, কি করছে, কতটা জনপ্রিয় মানুষের কাছে, একাডেমিশিয়ানদের কাছে, একই সাথে ইউনিভার্সিটিতে কতগুলো ইউনিভার্সিটিতে সে এখন পর্যন্ত গিয়েছে, এই হিস্ট্রি বলতে গেলে এটা আরো কয়েক ঘন্টা লেগে যাবে। আমি বরং শর্ট করে করে কিছু জিনিস জানতে চাই, যদি বলার মতো কিছু থাকে। লাইফটা কি একেবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন করলো? হ্যাঁ, আমি একটা সময় ভাবতাম, আমার মা বাবা ভাবতো, সবাই ভাবতো আমি কোনো কিছু করতে পারবো না। আমার একটা সময় ইউনিভার্সিটিতে পড়ানোর খুব ইচ্ছা ছিল ভাই। আমার পড়াতে খুব ভালো লাগতো, পয়সার জন্য না। পয়সা একটা সময় অনেক কামাইছি, কিন্তু এই যে পড়াচ্ছি, স্টুডেন্ট পড়াচ্ছি, আমরা যারা স্টুডেন্ট পড়াইছি, এই সময় যে সুখটা পাওয়া যায় এটা ম্যাচলেস, কোনো কিছু দিয়ে কম্পেয়ার করা যাবে না। কিন্তু ইউনিভার্সিটিতে পড়ানোর শখ থাকলেও আমার সাধ্য ছিল না, সাধ্য ছিল না। আমার তো রেজাল্টই ছিল না। যে আমাকে নিয়ে কেউ কখনো স্বপ্ন দেখে নাই, যে আমার একটা সময় ইউনিভার্সিটিতে পড়ানোর ইচ্ছা থাকলেও আমার সাধ্যটা ছিল না, সে আমাকে এখন ইউনিভার্সিটি গুলোতে দাওয়াত করে নিয়ে যায় কথা বলা। কতগুলো ইউনিভার্সিটিতে যাওয়া হয়েছে এখন পর্যন্ত? এখনো পর্যন্ত আমি 76টা প্ল্যাটফর্মে কথা বলেছি, ইউনিভার্সিটি এবং কলেজ মিলিয়ে। 76, হিউজ নাম্বার। করোনার কারণে পেন্ডিং আছে, নইলে আরো বেড়ে যেত। বিয়ে শাদী হয়েছে এর মধ্যে। বিয়ে শাদীর কি মানে ওই আম্মু দেখে পছন্দ করে দিয়েছে এরকমই ঘটনা ঘটলো? কারণ আপনি না, আমি হচ্ছে বিয়ে শাদী হচ্ছে ওর সাথে, ও আমার একটা লেখা পড়েছিল জিদাই বসবাস। আচ্ছা, ওই লেখাটা পড়ার পর সে ফেসবুকে নক করে আমাকে, যে লেখাটা ভালো হয়েছে, ওর ভালো লেগেছে ইত্যাদি। ওভাবেই পরিচয়, এবং পরিচয়ে 2-3 মাসের মাথায় বিয়ে করে ফেলছে। তার মানে আসল চিতায় সে উঠে গেছে। তারপরে আসল চিতায় আমি উঠে গেছি। সো ভাবিকেও সালাম দিই। উনি কি করছেন? ও হাউস ওয়াইফ। ভেরি গুড, গ্রেট জব। সবচেয়ে টাফ জব পৃথিবীর, টাফেস্ট জব। যেমন কেউ যদি আমাকে এখন বলে যে আমি কি, বা কেউ আমাকে কিভাবে চিনুক, যেমন আপনাকে কিভাবে চিনুক, আপনি যেমন একটা চান, আমি একটা চাই, আমাকে চাই কেউ চিনুক আমি আপনার অমুক লেখাটা করেছি, এটা বলে আমার কাছে অনেক ভালো লাগে। হ্যাঁ, আপনি বিসিএস এ ফার্স্ট হয়েছেন, আপনি কাস্টমসে আছেন, এটা বললেও ভালো লাগে। রেকর্ড মার্কস ছিল না রিটেনে? ও হ্যাঁ, বিসিএস পরীক্ষায় রিটেনে আমার যে মার্কসটা ছিল ওটা হচ্ছে বিসিএস এ এ যাবৎকালে সবচেয়ে বেশি মার্কস। সি, কাউকেই কখনোই অবহেলা করতে হয়, বিকজ ওই একটা মানুষ আপনার চেয়ে ব্যাকবেঞ্চার পিছিয়ে আছে, তার মানে এই না যে সে আরেকটা জায়গায় আপনার চেয়ে এগিয়ে থাকবে না। ভেরি লার্নিং স্টোরি, ভেরি লার্নিং স্টোরি। কাস্টম কতটুকু এনজয় করতেছেন কাজ করতে, কি সরকারি চাকরি? হ্যাঁ, এনজয় করছি। আই ফিল প্রাউড অফ মাই ডিপার্টমেন্ট। এনজয় করছি। আমাদের বিশেষ করে আমি যদি আমার এক্সপেরিয়েন্স বলি, আমি বেশ কিছু অ্যান্টি স্মাগলিং অপারেশন নেতৃত্ব দিয়েছিলাম, বেশ কিছু। সেই ছোটবেলায় যা আগ্রহ ছিল হ্যাঁ, ওদেরকে দৌড়ে বেরিয়েছে। এই যে স্বর্ণ চোরাচালান যে উদ্ঘাটন গুলো আমরা সবাই পেপারে দেখেছি, ওখানে অনেকগুলো টিমে আমার নাম আছে। ওখানে হয় আমি নেতৃত্ব দিয়েছি, অথবা আমার টিমে সিনিয়ররা ছিলেন, তাদের আন্ডারে কাজ করেছি। এটা খুব থ্রিলিং এক্সপেরিয়েন্স। তারপর ড্রাগ চোরাচালান ধরেছি, মানে একটা ড্রাগ চোরাচালান ধরেছিলাম, এটা খুবই বিস্ময়কর ছিল। একটা মানুষ ও তার পায়ের মাংসটা কেটে সে ওই ভেতর দিয়ে হেরোইন নিয়ে আসছিল। ও মাই গড, তাকে ধরেছিলাম। তারপর কচ্ছপ উদ্ধার করেছি, বিরল প্রজাতির কচ্ছপ, এটা তো হয়। ড্রাগ উদ্ধার করেছি। ও তারপর কাউন্টারফিট মুদ্রা, জাল মুদ্রা উদ্ধার করেছে। গোল্ড তো অনেকবার উদ্ধার করেছে। এবং এই যে অপারেশন গুলো, এটা যদি বলি, আমরা হলিউড মুভিতে যেমন দেখি না, বা বাংলাদেশি কয়েকটা নাটক হয়েছে অ্যান্টি স্মাগলিং অপারেশন নিয়ে, নাটকে সিনেমায় যেমন দেখি তার চাইতে বেশি থ্রিলিং, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, অনেক বেশি থ্রিলিং। আপনার মনে আছে বাংলাদেশ বিমান থেকে একবার উদ্ধার হয়েছিল 126 কেজি স্বর্ণ, ওই টিমে আমি ছিলাম। এরকম বেশ কয়েকটা অপারেশনের নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য আমার হয়েছে, বা থাকার সৌভাগ্য হয়েছে, টিমে থাকার সৌভাগ্য হয়েছে। অসাধারণ, অসাধারণ। পৃথিবীতে কেউ আপনাকে রেসপেক্ট না করুক, নিজেকে রেসপেক্ট করতে হবে, নিজেকে রেসপেক্ট করতে হবে, সেই জায়গা থেকে নিজেকে প্রিপেয়ার করতে হবে। অর্থাৎ আপনার যে লাইফে আপনি আছেন, যদি আপনার মনে হয় আপনার সেই লাইফটা কাটানোর কথা না, আপনি এর চাইতে ভালো কিছু ডিজার্ভ করেন, সেটা মনে হবার আগে আপনাকে নিজেকে রেসপেক্ট করতে হবে। যদি ভালো কিছু ডিজার্ভ করেন, নিজেকে সেটার জন্য প্রিপেয়ার করেন। এবং আমি যেটা বিলিভ করি,
যেটা আমি একদম রিলিজিয়নের মতো বিলিভ করি, সেটা হচ্ছে নিজে বাঁচা এবং অন্যকে বাঁচতে দেওয়া, কখনোই কারো ক্ষতি না করা। আমি এটা শপথ করেছি আমার বাবার কাছে যেদিন আমি প্রথম চাকরিতে জয়েন করতে যাই। আমার বাবা বলছিল, আর যাই করিস লাইফে কখনো কারো ক্ষতি করবি না। এটা আমার বাবার একটা নীতি, প্রিন্সিপাল, যে কারো কোনো ক্ষতি করা যাবে না। কারো কোনো ক্ষতি না করে আপনি আপনার লাইফটাকে যেভাবে এনজয় করেন না কেন, নো প্রবলেম। অর্থাৎ লিভ অ্যান্ড লেট লিভ। আর নিজেকে কখনোই হেয় ভাবা যাবে না, কখনোই না। এন্ড দ্য থিং ইজ দ্যাট আপনি যদি নিজের ভালো চান, এটাও এক ধরনের ইবাদত। আপনি যদি লাইফের কোনো পার্টিকুলার গোল অ্যাচিভ করতে চান ইন আ ভেরি গুড ওয়ে, এটাও একটা খুব চমৎকার ইবাদত। এবং আজকে এই যে সুশান্ত দার যে পুরো গল্পটা, এই পুরো গল্পটা 2 ঘন্টার যে গল্প এখানে করলেন উনি, আমি জানি নিশ্চিতভাবেই এটা বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে দেশের বাইরে বিভিন্ন মানুষজন এটা দেখবেন। এবং আমি নিশ্চিতভাবেই এটা বিশ্বাস করি যে এই গল্পটা অনেক মানুষের জীবনকে পরিবর্তন করে দেবে। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই সুশান্ত, আপনি চিটাগং থেকে সেই ফ্লাই করে আবার আমার অনুষ্ঠানে এসেছেন। এবং আমি আপনার ভিডিওগুলো দেখি, আমি নিজে ইন্সপায়ার্ড হই। বাংলাদেশে আমরা বলি যে ওই একটা কথা আছে, ছোটবেলায় পড়েছি যে কথায় না কাজে বড় হবে সেই সোনার ছেলে কবে হবে। আপনারা হচ্ছেন সেই সোনার ছেলেদের দলের একজন। এবং ব্র্যান্ডিং বাংলাদেশ চেষ্টা করছে এরকম মানুষদেরকে বাংলাদেশের সবচেয়ে পপুলার যে মিডিয়াগুলো এখন ইউটিউব এবং ফেসবুকে, এই জায়গাগুলোতে নিয়ে এসে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। আমার খুব ভালো লাগে যখন আমাকে মানুষজন বলে যে আমার ছেলেটা তো বড় হয়নি, আমার ছেলেটা 2 বছর বয়স, 3 বছর বয়স, ওর জন্য তোমার এই এপিসোডটা আমি ডাউনলোড করে রেখে দিলাম, ও যখন বড় হবে তখন আমি দেখাবো। এবং আমি জানি আপনার এই এপিসোডটা অনেক পিতা আমাদের ডাউনলোড করে রেখে দেবে তার ছেলে মেয়েদের জন্য। থ্যাংক ইউ সুশান্ত দা, আমি অনেক কৃতজ্ঞ। আপনার একটা কথা বলবো? শিওর প্লিজ। এটা হচ্ছে বাবা মাদের জন্য বলছি, যারা বাবা মারা শুনছেন এই প্রোগ্রামটা, তাদের জন্য। আপনার ছেলে মেয়েকে আপনি কিভাবে গড়ে তুলবেন, আমি যেটা বিশ্বাস করি সেটা বলি। ধরেন আপনার ছেলেরা ক্রিকেট খেলে, সে হয়তোবা টেন্ডুলকার হবে না, সে হয়তোবা গাঙ্গুলি হবে না, সৌরভ গাঙ্গুলি হবে না, টেন্ডুলকার হবে না, কিন্তু সে যেন এমন ভাবে খেলে তাকে দেখে যেন অনেক বাবা মা বলে তার ছেলেটাকে দেখ ওর মতো করে খেলতে হবে, তাকে ঠিক সেরকম করে বানাবে। সে যদি লেখালেখি করে সে হয়তো হুমায়ুন আহমেদ হবে না, সে তার মতো হবে, তবে সে যেন এতটা ভালো করে যেন তাকে দেখে অনেকে আঙ্গুল দেখিয়ে বলে দেখ বাবা ওর মতো হতে হবে। আপনার ছেলেটিকে বা মেয়েটিকে ওরকম করে বানান, তাহলেই হবে। থ্যাংক ইউ।